ওকে। তো আজকে যেটা মেইন ক্লাস হবে সেটা হচ্ছে ইউনিট 1, যেটা আছে তার যেটা একদম প্রথম চ্যাপ্টার, এবং যেটা অ্যাকচুয়ালি তোমার যেটা নিয়ে তোমার মানে পুরো সিলেবাস, মানে পুরো কেমিস্ট্রির এটাই শুরু হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। সেটা দিয়ে আমরা আজকে শুরু করব। আর এই সরি, সেটা দিয়েই শুরু করব। তো অ্যাটমিক স্ট্রাকচার আমরা চেষ্টা করবো আজকে পুরো জিনিসটা কভার করতে। এবং আমি বলে দিই, যারা নতুন করে জয়েন করেছো, আগের ব্যাচে পড়েছো এবং এবারে নতুন করে জয়েন করেছো, বা এবারে কোর্সটা, নোটটা হয়তো অনেকটা, অনেক ক্ষেত্রে হয়তো একই পাবে, কিন্তু কোর্সটাকে খানিকটা চেঞ্জ করা হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা আগের বারে সেরকম ভাবে এমসিকিউ কোয়েশ্চেন আনসারের দিকে খুব একটা নজর দিইনি। তো এবারে যেটা করব সেটা হচ্ছে, নোট তো দেবোই, নোটটা এরকম যেরকম দেখছো, এবং আমি বারবার এডিট করছি, আগের নোটে কিছু চেঞ্জ করছি, কিছু ইনক্লুড করছি, কিছু ডিলিট করছি। আর তার সাথে এইরকম একটা এমসিকিউ কোয়েশ্চেন আনসার আমরা তৈরি করছি, যেটা কিন্তু এই পার্টিকুলারলি এইটা কিন্তু এর ইয়ের জন্য, এটা হচ্ছে এই কোর্সটার একটা ফিচার। এবং এইটা তোমরা, আমি তো অবশ্যই খানিকগুলো কোয়েশ্চেন আনসার করাবো, এবং এটা প্রায় 50টা কোয়েশ্চেন আনসার দেওয়া আছে। তোমরা এগুলো এখানে তো করবে কিছুটা বটেই, আমি সলিউশন করাবো, আর বাড়িতে নিজেরাও প্র্যাকটিস করবে। এটা হচ্ছে কি মেন গোল, কারণ কোশ্চেন আনসার সলভ করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, রাইট? আর শুধু তাই নয়, কোশ্চেন আনসার ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমরা এখানে কিন্তু আমি একটা আনসারও দিয়ে দেবো। এটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার তো শুধু থাকবেই, আর তার সাথে তার ব্যাখ্যাটাও লেখা থাকবে। তো এইটা হচ্ছে এই কোর্সটার মেইন ফিচার। ঠিক আছে, মানে যে নোটগুলো আছে সেই নোটগুলোকে আমি সাজাচ্ছি, পুরোনো নোট প্লাস প্রপার কোয়েশ্চেন আনসার, যেটা কিন্তু আগের কোর্সটাতে শিট ছিল না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে, তোমাদের যে সিলেবাসটা দেখো সেটা হচ্ছে বোর মডেল দিয়ে কিন্তু কোর্সটা শুরু হচ্ছে, অ্যান্ড সিম্পলিফিকেশন অফ, আই মিন সিম্পল ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট ফর হাইড্রোজেন অ্যাটম ইউজিং বোর মডেল। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা কেউ তিনটে এখানে রাইট চিহ্ন করেছো, আমি জানি না কারা, ওটা যদি তোমরা ইয়ে করতে পারো, ডিলিট করতে পারো, বেটার হয়, বাট এনিওয়ে ওকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা একটু একটু আগে থেকে শুরু করি। সেটা হচ্ছে থমসন মডেল। হ্যাঁ, থমসন মডেলটা কি? এটা হচ্ছে ওরা যারা ইংরেজরা বা যারা ফরেনের লোক, তারা একটু পাম পুডিং মডেল বলে, বাট এই পাম পুডিং এই কনসেপ্টটা তো আমাদের কাছে একটু নতুন। তো আমি এটার মধ্যে যাব না, আমি যেটা সহজ ভাষায় বলছি সেটা হচ্ছে, ধরে নাও এই থমসন যে রকম ভাবে বলেছিলেন, এই বিজ্ঞানী থমসন, সেটা হচ্ছে কি, ধরে নাও তোমাদের কাছে একটা তরমুজ আছে। তরমুজকে তোমরা অর্ধেক করে কাটলে, ঠিক আছে? তো তরমুজ কাটলে, অর্ধেক করে কাটলে এরকম একটা গোল মতন পাবে, এবং ভিতরটা দেখবে পুরো তোমাদের যেটা তরমুজের শাঁস থাকে, তাই তো? এটা তো থাকছেই। এইবার তরমুজের শাঁস থেকে তোমরা ধরে নাও নেগেটিভ চার্জ বা ইলেকট্রন, মানে ওই লাল পোর্শনটা। আর তরমুজের যে বীজগুলো থাকে, সেটা ধরে নাও তরমুজের মধ্যে এই বীজগুলো আছে শাঁসের মধ্যে, এই বীজগুলো তোমরা ধরে নাও পজিটিভ চার্জ। তো এইটাই হচ্ছে থমসনের মডেল, আর কিচ্ছু না। খুব সিম্পল কনসেপ্ট। থমসনের মডেল কি, একটা তরমুজ, তরমুজের মধ্যে যে শাঁসটা সেটা হচ্ছে তার ইলেকট্রন, আর যে বীজগুলো আছে সেগুলো তোমার হচ্ছে পজিটিভ চার্জ। এটাকে ওরা পাম অ্যান্ড পুডিং মডেল বলছে, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। তো এইটা ছিল প্রথম একটা অ্যাটম কেমন হবে তার বর্ণনা থমসনের থ্রু দিয়ে, যে উনি চেষ্টা করেছিলেন যে তরমুজ হিসেবে একটা অ্যাটমকে ভাবতে, এবং ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, প্রোটনগুলো কিভাবে থাকবে, সরি ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, এবং পজিটিভ আর নেগেটিভ চার্জ কিভাবে থাকবে, সেটা উনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন একটা অ্যাটমের মধ্যে। কিন্তু দেখা গেল যে এইটা একটুখানি প্রবলেম আছে। কি প্রবলেম? সব থেকে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে, এটা স্পেকট্রাল লাইন, যেটা হচ্ছে একটা বড় কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, যে যেটার হাত ধরে আছে। মানে স্পেকট্রাল লাইন মানে কি, যখন অ্যাটমিক স্পেকট্রা নেওয়া হয় তখন দেখা গেছে যে, ধরো তুমি অ্যাটমিক স্পেকট্রা নিচ্ছ, তখন দেখা গেছে অ্যাটমিক স্পেকট্রাটা ধরে নাও এরকম একটা নিচ্ছ, তো স্পেকট্রাটা কন্টিনিউয়াস এরকম যে থাকে তা নয়, কন্টিনিউয়াস লাইন হয় সেরকম না, কিছুটা গ্যাপ গ্যাপে হয়। মানে এই ধরো একটা নিলে এই একটা লাইন এলো, তারপর খানিকটা গ্যাপ, আবার একটা লাইন এলো। এই যে এই এই যে ডিফারেন্সগুলো, এগুলো হচ্ছে এনার্জি। হ্যাঁ, তো বিভিন্ন এনার্জিতে এক একটা করে লাইন আছে, রাইট? তোমরা দেখবে যে ওই যেমন তোমরা খুব সহজ ভাষায়, যেমন ধরো তোমরা হার্টের যে ইসিজি যদি দেখতে পারো, দেখবে এরকম একটা পিক, আবার একটা দূরে পিক, আবার একটা দূরে পিক। এইগুলো হচ্ছে তোমার ওই লাইন স্পেক্ট্রাম মতন, ওই রকম।
তো এইটাকে এক্সপ্লেন করতে পারিনি। সেকেন্ডলি হচ্ছে, যদি ধরো পজিটিভ আর নেগেটিভ চার্জ একসাথে এইভাবে মিলেমিশে থাকে, তাহলে সিস্টেমটা কোলাপস করে যাবে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম। মানে কি হয়, পজিটিভ আর নেগেটিভ চার্জ দুজনে কম্বাইন করবে এবং সিস্টেমটাকে কোলাপস করবে, ওইভাবে থাকতে পারেন। তো এটা ছিল মেজর ড্রব্যাক, এইগুলো ছিল মেইন ড্রব্যাক। আর মেজর যে ড্রব্যাকটা ছিল সেটা তোমরা সবাই জানো, যেটা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আমরা বলি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সপেরিমেন্ট। তো উনি, রাদারফোর্ড কি করেছিলেন না, একটা আলফা কণিকা তোমরা সবাই জানো, কি বলো তো, এটা পজিটিভ না নেগেটিভ কি? এই ব্যাপারে আমরা একটু ডিটেলে পড়বো অবশ্যই, আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারটায় যাবো, এটা নিউক্লিয়াস। পজিটিভ। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে হ্যাঁ। পজিটিভ। তো পজিটিভ কণিকাকে যখন তুমি পাস করছো, এটা একটা গোল্ড ফয়েল, মানে ধরে নাও, এটা আমি ধরছি, ধরো তুমি একটা এরকম একটা অ্যাটম আছে, সহজ ভাষায় বলতে গেলে একটাই অ্যাটম, খুব সহজ ভাষায়, বাট এরকমটা না, একটা ধরো অ্যাটমের মধ্যে দিয়ে তুমি এটাকে পাস করছো। এবার থমসনের মতামত অনুযায়ী যদি পুরোটাই নেগেটিভ আর পজিটিভ চার্জে ভর্তি থাকতো, তাহলে পজিটিভলি চার্জ তুমি যদি কোনো রে পাস করো, তাহলে কি হবে, সেটা পজিটিভের সঙ্গে রিপালশন করবে, পজিটিভ চার্জের সঙ্গে, আর নেগেটিভের সঙ্গে তোমার আকর্ষণ করবে। কিন্তু দেখা গেল, যদি সেইটা হয়, তাহলে যখন তুমি অ্যাটমের মধ্যে দিয়ে পাস করবে, সেগুলো ডিফ্লেক্ট করার কথা, কিন্তু সেটা হলো না। দেখা গেল যে 99% কেসেই রেটা সোজা চলে যাচ্ছে, মানে আলফা কণিকাটা সোজা বেরিয়ে চলে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মনে হচ্ছে পুরো ফাঁকা একটা জিনিস, যে তুমি যেদিকে পাস করছো সেদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, রাইট? তাহলে অ্যাকচুয়ালি উনি তখন বললেন যে, তাহলে আমরা যেটাকে ভাবছি, থমসন যেটাকে বলছেন যে পুরোটা অ্যাটম হচ্ছে এরকম একটা ব্যাপার, এবং তার মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ এইভাবে থাকে, তো সেটা নয়, মানে ফিল আপের যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু তার মানে নয়। ঠিক আছে? তার মানে উনি তখন বলছেন যে এইরকম একটা ব্যাপার, যে আমরা যেটাকে ধরছি যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে, যে 99% অফ দ্য অ্যাটম হচ্ছে ফাঁকাই থাকে, আর 1% জায়গা হয়তো ভর্তি কিছু থাকে, কারণ ওই 1% জায়গা দিয়ে রিফ্লেকশনটা হচ্ছে। তাই তো? এইটা ছিল মেইন এক্সপেরিমেন্ট। তো সেইটা থেকে রাদারফোর্ড নিজের একটা থিওরি নিয়ে এলেন। উনি বললেন কি না, না না, অ্যাকচুয়ালি অ্যাটমের ম্যাক্সিমামটাই ফাঁকা থাকে, যে জায়গাটা থেকে ডিফ্লেক্ট করছে আলফা কণিকা, তার মানে আলফা কণিকা পজিটিভ চার্জ, তার মানে পার্টিকুলারলি একটা জায়গা থেকে আলফা কণিকা ডিফ্লেক্ট করছে, মানে একটা পার্টিকুলার পোর্শন থেকে। তার মানে একটা গোল যে হচ্ছে অ্যাটম, তার মোস্ট অফ দ্য থিং হচ্ছে ফাঁকা, আর একটা খুব ছোট্ট টাইনি জায়গাতে পুরো তার ধনাত্মক চার্জটা কেন্দ্রীভূত আছে, সেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। এটা হচ্ছে এইখানটায়। এটা এটা হচ্ছে প্রথম থিওরি। সেকেন্ড থিওরি যেটা উনি বলছেন, সেটা হচ্ছে কি, নিউক্লিয়ার ইলেকট্রনগুলো আমাদের যেমন সোলার সিস্টেমের ক্ষেত্রে হয়, মানে গ্রহগুলো যেমন সূর্যের চারপাশে ঘুরে, ঠিক সেরকম নিউক্লিয়াস, মানে এখানে তোমার পুরো পজিটিভ চার্জটা আছে, আর ইলেকট্রন মানে এই যে ব্লু কালারের ডটগুলো, এরা হচ্ছে এক একটা কক্ষপথের চারিদিকে ঘুরছে। একদম সেম, এটা আমরা অনেকেই জানি যে রাদারফোর্ডের এই মডেলটাকে আমরা তুলনা করেছি সোলার সিস্টেমের সঙ্গে। কিন্তু এখানে আবার রাদারফোর্ডেরও কিছু ড্রব্যাক, মানে বা কিছু ত্রুটি ছিল। কি ছিল না, ইলেকট্রন, উনি যেটা বলেছিলেন যে ইলেকট্রন যদি এরকম করে মানে নিউক্লিয়াস এক জায়গায় আছে, আর ইলেকট্রনগুলো যদি এরকম করে চারপাশে ঘুরে, এটা কিন্তু ঘুরতে পারে না। এইটা অ্যাকচুয়ালি এরকম যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ইলেকট্রনটা সর্পিল আকারে, মানে এরকম করে ঘুরতে 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 এসে এর ওপরে পড়ে যাবে। কারণ কি না, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তো এদের মধ্যে একটা আকর্ষণ আছে, তাহলে ও অ্যাকচুয়ালি আস্তে 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 ঘুরতে ঘুরতে সর্পিল পথে এসে পড়ে যাওয়ার কথা, তাহলে সিস্টেমটা স্টেবল হবে না। এটা ছিল একটা ড্রব্যাক। সেকেন্ড যে ড্রব্যাক, সেটা হচ্ছে ওটা এগেন ওই লাইন স্পেক্ট্রা, যেটা আমি বললাম, মানে এরকম লাইন স্পেক্ট্রাটাকে এক্সপ্লেন করতে পারতো না। তখন আসছে বোরের মডেল। এই বোর কিন্তু থমসন আর রাদারফোর্ড দুজনের যে ত্রুটিগুলো ছিল, ওগুলোকে উনি কিন্তু রিপ্লেস করছেন ওনার থিওরি দিয়ে, এবং এটা একটা ওয়ান অফ দ্য এস্টাবলিশ মডেল, এবং যেটা অনেক ক্ষেত্রেই তখন সমস্যার সমাধান করে দিতে সাহায্য করেছিল। প্রথমেই উনি যেটা বলছেন, এখানে একটাই বড় ডিফারেন্স আছে এর সঙ্গে এটা, সেটা একটা কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট। ঠিক আছে? প্রথমেই উনি যেটা বলছেন যে, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রন তো ঘুরবে বটেই, ইলেকট্রন একটা কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এবং নিউক্লিয়াসটা একটা পার্টিকুলারলি জায়গায় আছে। কিন্তু ইলেকট্রন যেখানে সেখানে ঘুরতে পারে না, যেটা অ্যাকচুয়ালি রাদারফোর্ডে ক্লিয়ার ছিল না। উনি বলছেন যে ইলেকট্রন পার্টিকুলারলি সেই অরবিটেই ঘুরবে যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা, সেই অরবিটে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে মানে h/2 পাইয়ের ইন্টিগ্রাল মাল্টিপল, মানে 1 h/, মানে ধরো, ইনি যেটা বলছেন যে ইলেকট্রন এই মাঝামাঝি জায়গায় কোথাও থাকতে পারবে না। ইলেকট্রন আইদার এখানে থাকবে, অথবা এখানে থাকতে পারে।
এবং এখানে যখন থাকবে তখন ওর তার ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, বা আমরা যেটাকে বলি কৌণিক ভরবেগ, এইটা যেটা হবে সেটা হচ্ছে h/2 পাই। এখানে দেখো এক এক বসলে কি হয়, এটা h/2 পাই হয়। আর যদি 2 নম্বরে থাকে তাহলে এটা একের জায়গায় 2 বসবে, এমনি অ্যাকচুয়ালি ওনার যে থিওরিটা সেটা হচ্ছে nh/2 পাই হবে, তাই তো। তো nh/2 পাই এটা হবে, তো এটা এটা ওই জন্য ইন্টিগ্রাল মাল্টিপল মানে nh/2 পাই, রাইট? ইন্টিগ্রাল মাল্টিপল কথাটা মানেটাই হচ্ছে nh/2 পাই। তাহলে এটা 2 নম্বরে থাকলে nh/2 পাই। তাহলে বেসিক্যালি খুব সহজ ভাষায় কি না, যেখানে সেখানে ইলেকট্রন থাকতে পারে না, পার্টিকুলারলি সেই অরবিটগুলোতেই থাকবে যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে এর একটা ইন্টিগ্রাল মাল্টিপ্লাল, মানে nh/2 পাই হিসেবে থাকবে। সেকেন্ড যেটা বলছে, সেই যেটা বললাম আমি প্রথমেই, যে স্টেশনারি অরবিট। উনি বলছেন যে ওই যে অরবিটগুলো যেগুলো nh/2 পাই করে বলছি, যেখানে ইলেকট্রনগুলো থাকবে, সেগুলো হচ্ছে স্টেশনারি অরবিট। এবং এই অরবিটগুলো সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট কি না, এখানে যখন ইলেকট্রনগুলো ঘোরে তখন এরা কোনো ইলেকট্রন কোনো কিন্তু জন্য রেডিয়েটও করে না এনার্জি, আর অ্যাকসেপ্টও করে না। তাহলে তাহলে কি হলো, উনি এটা দিয়ে কি সলভটা করলেন? উনি বললেন যে দেখো, রাদারফোর্ড বলেছিল যে এখানে যখন তো ঘুরবে, ক্লাসিক্যাল থিওরি অনুসারে ও ইলেকট্রনটা রেডিয়েট করতে করতে সর্পিল গতিপথে এসে নিউক্লিয়াসের ওপর পড়ে যাবে। কিন্তু আমার থিওরি অনুযায়ী আমি বলছি যে এখানে ও স্টেশনারি অরবিটের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা কি, এখানে ও এনার্জি নিতেও পারবে না, এনার্জি ছাড়তেও পারবে না। তাহলে ওর অ্যাকচুয়ালি আর ইলেকট্রনে নিউক্লিয়াসে এসে পড়ে যাওয়ার কোনো মানেই হয় না, ও ওখানেই থাকবে। তাহলে এটাকে বেরিয়ে, এবার কোশ্চেন হচ্ছে ওখানে কি করে থাকবে। তখন ওখানে উনি বলছেন যে অ্যাকচুয়ালি কি হবে যখন ওই পার্টিকুলারলি ওই পথটার উপরে থাকবে, মানে আমি এখানে ছবি এঁকে দেখিয়েছি, যে ধরে নাও এটা তোমার নিউক্লিয়াস, আর এই পথটার উপর মানে এই কক্ষটার উপর তোমার ইলেকট্রন ঘুরছে। উনি তখন বলছেন যে এদের যে এই ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের তো একটা আকর্ষণ থাকবে কুলম্বের সূত্র অনুসারে, কারণ কুলম্ব কি বলছেন যে জেড স্কোয়ার বাই এই যে এটা কি মানে অ্যাকচুয়ালি যেটা, যদি আমি এটা জেডটা বললাম কারণ ইয়ে ধরে নিই, অ্যাকচুয়ালি যদি তোমরা কুলম্বের সূত্র দেখো তাহলে Q1 Q2/r², তাই তো। এটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের যে সূত্র অনুসারে যে দুটো চার্জের মধ্যে যে কুলম্বিক ফোর্সটা কাজ করে। তো এবার আমাদের কি, যেটা যেটা স্যার একটা এফ এফ ভ্যারিজাস Q1 × Q2/r², ওই সূত্রটা ধরে এটা হচ্ছে, তাই তো? একদম একদম আর আরেকটা কথা আমি বলবো, এটা তো 2 নম্বর পয়েন্ট। আগের যে পয়েন্ট আপনি বললেন ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওটা হচ্ছে আপনার mvr = 2π, এই এই রুলটা ধরে হচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা আমি এখানে লিখিনি, ওটা আমরা পরেরটাই লিখেছি। অ্যাঙ্গুলার মোমেন্টামকে অনেকেই ডিফাইন করে এমভিআর বলে। আর ওকে ওকে। কিছুই নয়, মানে কোনো একটা বস্তু যদি গতি থাকে, এম এর যদি কোনো গতি থাকে, তখন আমরা তার যেটাকে ভরবেগ বলি, আমরা অনেকেই বলি না ভরবেগ, সেটা হচ্ছে এমভিআর, এই সরি এমভি, রাইট? ভরবেগ। কিন্তু যদি পথটা সরলরৈখিক না হয়, যদি গোল কিছুতে ঘুরে, তখন যেটাকে হয় তখন সেটাকে আমরা বলি কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো সেটাই এমভিআর, আর কিছু না। ওকে। তো এই এই যে সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা, সেটা কিরকম না, এদের মধ্যে যে আকর্ষণটা হচ্ছে সেইটা অ্যাকচুয়ালি ইলেকট্রন যখন এইরকম মানে ইলেকট্রন যখন ঘুরবে তখন ইলেকট্রন অ্যাকচুয়ালি বাইরের দিকে বেরিয়ে যাওয়ার মতন একটা ফোর্স ফিল করবে। মানে এটা খুব সহজ ব্যাপার, ধরো একটা ঢিলের মধ্যে যদি কেউ দড়ি বেঁধে একটা হাতের মধ্যে এরকম করে নিয়ে ঘোরায়, তাহলে এটা এই এক্সাম্পলটা অনেকেই দেয়। তো ঢিলটা ঘোরার সময় কি মনে হয়, যে ঢিলটা বাইরের দিকে ছুটে চলে যাবে মনে হচ্ছে, তাই তো, হাতের মধ্যে একটা ফোর্স ফিল হয়। ওই ফোর্সটাই হচ্ছে গিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার যে ফোর্স, এটাকে অনেকে কেন্দ্রাতিক বলও বলে। তো সেন্ট্রিফিউগাল ফোর্স আর এই দুটো সমান হয়, সেই জন্য এটা স্টেবল হয়ে যায়। এটা ছিল সে কনসেপ্টটা। থার্ড যেটা, সেটা হচ্ছে যে এই যে আমরা তো বললাম যে ইলেকট্রন সব জায়গায় থাকতে পারে না, রাইট? শুধুমাত্র ওই NH/, যেখানে ভরবেগটা, সরি, যেখানে কৌণিক ভরবেগটা NH/2 পাই হবে সেখানেই থাকবে। মানে এই একটা অরবিটালে থাকবে, অথবা এখানে থাকবে, অথবা এখানে থাকবে, এরকম করে থাকবে, তাই তো। তাহলে এই যে এই অরবিটাল থেকে এই অরবিটালে যখন আসতে যাবে তখন ও কিন্তু একটা এনার্জি ছাড়ে, ঠিক আছে? এই এনার্জিটা হয়, এটা একটা কোয়ান্টাম অফ এনার্জি। সো এটা এখানেই বলছি যে ইলেকট্রন যখন জাম্প করবে একটা অরবিটাল থেকে আনাদার অরবিটালে, তখন ও পার্টিকুলারলি কিছু অ্যামাউন্টের এনার্জি আইদার অ্যাবজর্ব করবে অথবা মানে আইদার অ্যাবজর্ব করবে অথবা ছাড়বে, ঠিক আছে? তো ধরো এখান থেকে যদি এই ইলেকট্রনটা এখানে যেতে চায়, তখন সেক্ষেত্রে ও কি করবে, কারণ দেখো এইটা হচ্ছে লোয়ার এনার্জি, এটা হায়ার এনার্জি, তাহলে এখান থেকে এখানে যদি যেতে যায় তাহলে ওকে এনার্জি নিতে হবে, মানে অ্যাবজর্ব করতে হবে। আর যদি উপরে অরবিটালে আছে, এখান থেকে নিচে নামতে হবে, তোকে ছাড়তে হবে, তাই।
তাহলে E2/E মাইনাস H নিউ, এইটাকে এইটাই হচ্ছে ভেরি ফার্স্ট কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। কারণ এটা হচ্ছে এই H নিউ এর আবার এগেন তোমার একটা ইন্টিগ্রাল মাল্টিপল হতে হতে যাবে, ঠিক আছে? তো এটাও এগেন ভেরি ফার্স্ট কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। মানে যে কোনো মেইন কোয়ান্টাম মেকানিক্স মানে মানে কোয়ান্টামের আইডিয়াটা মানে কি, মানে যে কোনো এনার্জি নিতে পারবে না, পার্টিকুলার একটা এনার্জির আইদার 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, বা এরকম, বা ওই ওই 1.5 গুণ বা 1.7 গুণ বা এরকমটা নিতে পারবে না, রাইট? পার্টিকুলারলি ওর ইন্টিগ্রাল মাল্টিপলটাই নিতে পারবে, এটাই হচ্ছে কনসেপ্ট। এইবার আসছি আমরা এখানে ওই 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 একই জিনিসের E2 - E2, ওই 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 জিনিস যেটা বললাম সেটা E2/N এর সেটাই। এবার আসবো আমরা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট অফ বোর মডেল, যেটা আর কি তোমাদের সিলেবাসে আছে। এবার আমি এখানে একটা ব্যাপার বলি যে আমি আমি পুরো ইকুয়েশনগুলো পরিষ্কার করে লিখেছি এবং তোমাদেরকে আমি একটা বলেও দিচ্ছি। বাট দেখো, ইকুয়েশনস গুলো তো তোমাদেরকে ডিরাইভ করতে দেবে না, তো তোমরা অবশ্যই তোমাদের নিজেদের সময় মতন ঘরে বসে বসে যাদের মনে হবে যে ইকুয়েশন গুলো ডিরাইভ করবো বা নিজেরা দেখবো, খুব ভালো করে দেখবে প্রত্যেকটা ইকুয়েশন, একটু দেখে নেবে, ঠিক আছে? আর আমি আরো করেছিলাম, কারণ অনেকে 11-12-এর জন্য আমাকে তখন প্রথম দিকে যখন করেছিলাম 11-12-এর জন্য রিকোয়েস্ট করেছিল, আমি ভেবেছিলাম যে নোটটা একটু বেটার বানাই। বাট ডেরিভেশন গুলো এই মুহূর্তে 9-10-এর সিলেবাসের জন্য অত দেখার দরকার নেই। দেখো, ফার্স্ট ডেরিভেশনটা আমি দেখাচ্ছি। তো ধরো, মানে আমরা এখানে প্রথমে কি করতে চাইছি, আমরা এখানে বের করতে চাইছি যে রেডিয়াসটা, মানে এই ধরে নাও তোমার এই যে এটা ধরো নিউক্লিয়াস, রাইট? তো এখানে এর যে চারপাশে, সরি এটা ইয়ে হয়ে গেছে। হুম। তো এটা ধরো নিউক্লিয়াস, রাইট? আর এর যে চারপাশে এই যে অরবিটটা আছে, তার রেডিয়াসটা কি আমরা বের করতে চাইছি। কি করে বের করবো? ওই সেম ইকুয়েশন যেটা আমি তোমাদেরকে বললাম, যে কুলম্বের যে ফোর্স K/Q × Q2 আর সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো সমান হবে। এখন এই Q1 এইটা ধরে নাও, এই যে কেটা তো তোমরা সবাই জানো, রাইট? কেটা হচ্ছে একটা ধ্রুবক, কিচ্ছু না, এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কুলম্বের সূত্রে এটা হয়। আর Q1টা অ্যাকচুয়ালি চার্জ। তো নিউক্লিয়াসের চার্জ কি হবে? নিউক্লিয়াসে প্রোটন থাকে কতগুলো, আর যা অ্যাটমিক নাম্বার, সেই নাম্বারে প্রোটন থাকে। তো অ্যাটমিক নাম্বার কতগুলো হয়? জেড। তাহলে জেড, চার্জটা হয় প্লাস ই, তাহলে জেড+ই, তাহলে জেডি হচ্ছে এর, ধরো এটা হচ্ছে জেডি। Q2 হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? তাহলে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এর চার্জ কি হবে? এবং এর চার্জ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস ই হচ্ছে। তো বেসিক্যালি তুমি যদি দেখো, তুমি যদি এটা টোটাল অ্যাবসলিউট ভ্যালুটা, আমি এখানে লিখেছি যে অ্যাবসলিউট ভ্যালুটা যদি কনসিডার করতে, অ্যাবসলিউট মানে এটা যদিও মাইনাস হচ্ছে, কিন্তু আমি এর যে- এরকমটা নেবো, -Z² রাইট? তাহলে এটা অ্যাবসলিউট ভ্যালু নিলে আমাকে সাইনটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি জাস্ট এখন শুধু শুধু ভ্যালুটার উপরে নজর দিচ্ছি। তাহলে এক নিউক্লিয়াসের চার্জ বেরোলো জেডি, আর একটা ইলেকট্রনের চার্জ বেরোলো আমার ই। তাহলে আমি যদি অ্যাবসলিউট ভ্যালু নিই, তাহলে K/JD² বেরোচ্ছে, ঠিক আছে? কারণ আমরা জানি এইটা ইকুয়াল টু এইটা, এটা আমরা আগের ইকুয়েশনই দেখলাম। এবার এই আরটা বেসিক্যালি তোমার বোর্ডের অরবিটালটার রেডিয়াসটা হবে, তাহলে Rn। তাহলে আমি এখানে Rn বসাচ্ছি, mv r², এটা Rn। এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে Rn = K/JD², mv², এটা, রাইট? এখন দেখো এই কে এর যে মানটা, এটা একটা মনে রাখার মতন ইকুয়েশন। বাট এটা অ্যাকচুয়ালি, মানে যদি তোমার ভেলোসিটি জানা থাকে তবেই তুমি Rnটাকে বের করতে পারবে, যদি ভেলোসিটি না জানা থাকে তুমি Rn মানে রেডিয়াসটা বের করতে পারবে না। ওর আরও একটা ইকুয়েশন আছে, সেটা আমি এখনই যাব। তো এর কে টা হচ্ছে 1/4πε এর ভ্যালুটা। আর এই ε0, এটা তো এটার একটা ভ্যালু আছে, এটা হচ্ছে 8.85টা, এগুলো এগুলো সব প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, রাইট? এবার আমি বলবো যে নর্মালি লোকজন করে কি, বা তোমাদেরও কেউ মনে রাখার জন্য, তো এই ইকুয়েশনগুলোতে যদি তুমি সিজিএস পদ্ধতিতে কনসিডার করো, দুটো পদ্ধতি আছে, রাইট? সিজিএস আর এসআই। এসআই এর ক্ষেত্রে তোমাকে কে এর ভ্যালু এইগুলো সব বসাতে হবে। যদি সিজিএস এ কনসিডার করো, তাহলে আমার এই কে এর ভ্যালুটা ডাইরেক্টলি 1 ধরে নেওয়া হয়। আমি আমার এই নোটটাতে সহজের জন্য, যে ইকুয়েশনটাকে কমপ্লিকেট না করার জন্য, কে এর ভ্যালুটাকে 1 ধরে চলছি, কারণ আমি এখানে সিজিএস পদ্ধতিটাকে গ্রহণ করছি। মনে থাকবে, আমি সিজিএস পদ্ধতিতেই করছি এটা পুরোটা। ওকে? তো সিমিলারলি এখান থেকে আমরা ভেলোসিটির ইকুয়েশনও বের করতে পারি, সেটা হচ্ছে mv/n = NH/2π। এটা হচ্ছে কোথা থেকে না, বোরের একদম ফার্স্ট থিওরি যেটা পড়ালাম সেটা থেকে বের করতে পারি। সেখান থেকে ভি তোমরা তোমরা বের করলে, এইভাবে যদি বসাও তোমরা Rn এর একটা ভ্যালু পাবে, যেটা হচ্ছে n², H কাট স্কোয়ার, H কাট মানে হচ্ছে H/2π, রাইট? এটা তোমরা ভ্যালু পাবে।
তো এটা হচ্ছে এগেন সিজিএসএ পাবে। তো এইভাবে তোমরা হচ্ছে যদি সব কিছুগুলো দেখো, এগুলো তোমরা তো একটু নিজেরা দেখে নিও। এইভাবে আমি এনার্জিটাও করেছি ক্যালকুলেট, আবার সিমিলারলি করেছি অরবিট টোটাল এনার্জি করে আমি যে ইকুয়েশনগুলো পেয়েছি, এই টোটাল তিনটি ইকুয়েশন যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। যারা চাইবে যে আমরা ডেরিভেশনের মধ্যে দিয়ে যাবো, যেতে পারো। যারা শুধু ইকুয়েশন মনে রাখতে চাও, তারা শুধু ইকুয়েশনের মধ্যে দিয়ে গেলেই হবে, আর কিচ্ছু না। এই তিনটি ইকুয়েশন মনে রাখতে হবে কি, মানে আরো আরো কয়েকটা আছে, বাট এই তিনটে মেন। কি না, আর এন এর ভ্যালু হচ্ছে এইটা, ভি এর ভ্যালু হচ্ছে এন এইচ কাট বাই এম স্কোয়ার। তাহলে এইচ কাট মানে আমি কি বললাম, এইচ বাই টু পাই। এর ভ্যালুগুলো মনে রাখতে হবে তোমাকে। অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সারে এইচ এর রেসপেক্টে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তোমাদের অতটা ঝামেলা করা দরকার নেই। আর ই এর ভ্যালু কি না, এই ভ্যালুটা। এইগুলো সব এগেইন আমি বলে দিচ্ছি। আগের ওই লোকজনের অনেক কনফিউশন হয়েছিল। এটা কিন্তু সব সিরিয়াসে করেছে, সব সিরিয়াসে। তোমরা হয়তো বইয়ের মধ্যে দেখবে 1/4 পাই এপসাইলন এই এর ভ্যালুটা এর মধ্যে বসানো আছে অনেক জায়গাতে। কনফিউজ হয় না, এগুলো সব ট্রু, এগুলো সব সঠিক ইকুয়েশন সিরিয়াসে। কেন করলাম, এগুলো খুব সহজে মনে রাখতে পারবে বলে, রাইট? আর কিছু না। তো এই হচ্ছে এই হচ্ছে তোমাদের ইকুয়েশনস গুলো, রাইট? তো উম, এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, মানে এই একই একই জিনিস দুবার রিপিট হয়ে গেছে, এটা আমি এই পাঠটা আমি পরে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার হচ্ছে আরো একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। মানে এখানে এবার একটা কি, যেটা আমরা তোমাদেরকে বললাম যে বোরের তৃতীয় যে সূত্রটা আমরা পড়লাম, সেখানে আমরা কি পড়লাম না, যখন ইলেকট্রন একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে জাম্প করতে পারে, পার্টিকুলারলি পার্টিকুলারলি কিছু কোয়ান্টাম অফ এনার্জি নিয়ে বা কিছু কোয়ান্টাম অফ এনার্জি ছেড়ে দিয়ে, রাইট? ওই একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি ছাড়বে বা নেবে, এইভাবে ও কিন্তু জাম্প করতে পারে। পরিষ্কার? এবার এইটা এটা যখন যে ছাড়বে বা নেবে, তখন ও কি হিসাবে ছাড়বে, একটা এনার্জি হিসাবেই ছাড়বে, তাই তো? এই যে এনার্জিটার একটা এনার্জি যদি তুমি ইকুয়েশন ব্যবহার করো, তাহলে এনার্জি এনার্জি ইকুয়েশন এইচ নিউ হিসেবে লিখতে পারো। তাহলে ওই এনার্জিটার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সিটা কি হবে, রাইট? সেইটা আমরা বের করতে চাইছি এই ইকুয়েশনটা দিয়ে। তো ধরে নাও ফাইনাল অরবিটাল, মানে ও ধরে নাও এইখানে ছিল, এখান থেকে ও এখানে যেতে চাই, এখান থেকেও এখানে যেতে চাই। তাহলে এটা হচ্ছে আমার এনএ, এটা হচ্ছে আমার এনআই। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমার জাস্ট একটাই একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই এনটা একবার এফ হবে, এই এনটা একবার আই হবে, বাকি তো সব ঠিক থাকবে, তাই? তো সেইটাই করেছি, সেটাই বসিয়েছি এন এফ করে। তোমরা শেষ অবধি এরকম একটা ফাইনাল ইকুয়েশনে আসবে। ঠিক আছে? আবার সিজিএস পদ্ধতিতে এখানে একটা অনেক বড় একটা সংখ্যা থাকবে, যেটাকে তোমরা একটা ধ্রুবক বলে ধরতে পারো। এবং এটা তোমরা মনে রাখবে, এটাকে বলে রিডবার্গ কনস্ট্যান্ট বা আর, যেটা সিজিএস পদ্ধতিতে ভ্যালু হচ্ছে 109700। তো তোমরা যদি সিজিএস পদ্ধতিতে দেখো, তাহলে আমাদের যে ওয়েভ নাম্বারগুলো পাবো সেটা হচ্ছে, বা 1/λ যেটা পাবো সেটা হচ্ছে আর জেড স্কোয়ার 1/ni স্কোয়ার। তাহলে খুব সিম্পল, তাহলে এনএফ হচ্ছে তোমার ফাইনাল, আর এনআই হচ্ছে গিয়ে তোমার। এবার দেখো এই ইকুয়েশনটা আবার তোমরা ইন্টারচেঞ্জ দেখবে অনেক সময়, ওই এমিশন আর অ্যাডজর্পশন, মানে অনেক সময় কি হয়, ইলেকট্রন উপর থেকে নিচে যায়, আবার নিচে থেকে উপরে আসে না, তো এই জন্য এইটা অনেক সময় ইন্টারচেঞ্জ হয়। বাট এনার্জিটা সেই অনুসারে অ্যাডজাস্টেড হবে, আইদার এমিশন বা তোমার অ্যাডজর্পশন। তো এটা যদি প্লাস মাইনাসে এদিক ওদিক দেখো, এটা নিয়েও চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, মানে এই সাইনটা, এইটা হয়তো দেখবে অনেক সময় এনএফ এখানে চলে এলো আগে, এনআই এখানে চলে গেল, এটা এটা কিসের জন্য, এমিশন আর অ্যাডজর্পশনের জন্য ডিফারেন্সটা আসছে। ঠিক আছে, বাট তোমাকে তো একটা ফাইনাল দিয়ে এটা ফিল আপ করতে হবে, তো সেই জন্য আমি এটা করলাম। তো এই হচ্ছে ইকুয়েশন। তাহলে টোটাল টোটাল যে কনসেপ্টটা, টোটাল আমরা কি এলাম, টোটাল তাহলে চারটে আমরা ইকুয়েশন পেলাম। ওয়ান ইজ ইউর দিস ইকুয়েশন, আর থ্রি ইজ দিস ইকুয়েশন। তাহলে আমরা এখনো অব্দি কি কি পড়লাম, আমরা প্রথমে দেখলাম থমসন মডেল, তারপর কি দেখলাম, রাদারফোর্ড, তাই তো? তারপর আমরা কি এলাম, তারপর আমরা এলাম বোর মডেল। এবার এতক্ষণ অবধি আমরা বোর মডেলই পড়ছি, এবং বোর মডেল অনুযায়ী একটা ইলেকট্রন, এই একটা অ্যাটমের রেডিয়াস কি হতে, একটা অ্যাটমের কক্ষপথের রেডিয়াস কি হতে পারে, যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথে ইলেকট্রনের ভেলোসিটি কি হতে পারে, সেই কক্ষপথে ইলেকট্রনের এনার্জি কি হতে পারে, এবং ইলেকট্রন ওই কক্ষপথ থেকে অন্য কক্ষপথ চেঞ্জ করলে তার সে যে এমিশন করবে তার ফ্রিকোয়েন্সি কি হতে পারে, এগুলো জানতে পারে। টোটাল চারটি ইকুয়েশন, রাইট? এই হচ্ছে বোর মডেল। এবার এখানে একটা কনসেপ্ট আমি বলেছিলাম যে এমিশন স্পেক্ট্রা বা অ্যাডজর্পশন স্পেক্ট্রা। এমিশন মানে ওই তোমার উপর থেকে যদি নিচের দিকে নেমে আসে, তাহলে সেটাকে আমরা এমিশন বলি।
মানে এমিশন মানে কি, তোমার অ্যাকচুয়ালি এনার্জি ছাড়ছে, তাহলে এনার্জি কখন ছাড়বে? যদি তোমার উপরের অরবিটাল থেকে ইলেকট্রন নিচেই নেমে আসে, তাহলে এটা ধরো, এইগুলো, এই এনার্জিগুলো কি হয়, এগুলো হাইয়ার এনার্জি আর এগুলো লোয়ার এনার্জি। তো এখান থেকে যদি ও এখানে আসে, তাহলে ও একে এনার্জি ছাড়তে হবে, তখনই তোমরা এমিশন স্পেক্ট্রা দেখতে পাবে, মানে ইলেকট্রন এমিট করছে, এটা জন্য বলে এমিশন স্পেক্ট্রা। আর একটা হচ্ছে অ্যাডজর্পশন স্পেক্ট্রা, ধরো ইলেকট্রন এখানে আছে, তুমি এনার্জি দিলে ইলেকট্রন এখানে গেল অথবা এখানে গেল, মাঝামাঝি তো যেতে পারবে না, কারণ বোর সেটা অ্যালাউ করে না, অথবা এখানে গেল। তো তখন যে এনার্জিটা নেবে সেটা হচ্ছে অ্যাডজর্পশন স্পেক্ট্রা, রাইট? এবার ধরে নাও, মানে সেটার কারণে অ্যাডজর্পশন স্পেক্ট্রা, এবার ধরে নাও তোমার উপর থেকে যদি 1 নম্বর অরবিটালে আসে, সেটা হচ্ছে লিম্যান সিরিজ। এখান থেকে যদি 2 নম্বরে আসে, আহ, মানে এটা যদি 2 নম্বরে হয়, তাহলে সেটা হচ্ছে কি তোমার এইটা আমি অ্যাকচুয়ালি এখানে ভালো করে দেখিয়েছি, সেটা আমি এবার একটু একটু পিছিয়ে যাই। এটা একটা নোটটা আছে, জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। এইটা মনে রাখলে ব্যাস, আর কিছু দরকার নেই। তার মানে এইটাই হচ্ছে তোমাদের মনে রাখার কথা, অ্যাটমিক স্পেক্ট্রা অফ হাইড্রোজেন অ্যাটম। মানে ধরে নাও এটা তোমার নিউক্লিয়াস, রাইট? তো উপর থেকে যদি ইলেকট্রন যে কোনো এই অরবিটাল থেকে বলো, এখান থেকে বলো, এখান থেকে, এখান থেকে, যেখান থেকে খুশি, যদি 1 নম্বরে আছে একদম প্রথমটায়, তাহলে সেটাকে আমরা বলবো লিমেন। বোঝা গেল? তাহলে এটা কি সব এমিশন স্পেক্ট্রার জন্য হচ্ছে, রাইট? বুঝতে হবে এইটা। এইটা আবার যদি উপর থেকে যদি আবার 2 নম্বরে আসে, তাহলে বামার। সেরকম ভাবে 3 নম্বরে গেলে পার্সেন্ট, 4 নম্বরে গেলে ব্র্যাকেট, এবং 5 নম্বরে গেলে ফুন্ড বলে। আর একটা ইম্পর্টেন্ট ইকুয়েশনটাই মনে রাখবে, এই ইকুয়েশনটা আমি দিয়েছি এখানে লিখে, আর জেড স্কোয়ার এটা। তো জেড ইকুয়াল, জেড এর ভ্যালুটা 1 হবে হাইড্রোজেনের ক্ষেত্রে, রাইট? আর একটা জিনিস মনে রাখবে, যে এই লিম্যান সিরিজটা ইউভি রিজিয়নে পড়ে, এইটা অনেক সময় তোমাদের এমসিকিউ আসে। এই বামার এইটা কিন্তু তোমার ভিজিবল রিজন, মানে বামারটা তোমরা চোখে দেখতে পাবে, ঠিক আছে? ভিজিবল রিজনের পরে। আর বাকি যে যারা আছে সবাই কিন্তু হচ্ছে আইআর, ইনফ্রারেড, এটাও আমরা চোখে দেখতে পাবো। তার মানে শুধুমাত্র বামারটা ভিজিবল রিজনের পরে, ইউভিতে পরে লিমেন, আর হচ্ছে বাকিগুলো তোমার সব আইআরে পড়ে। এখানে আমি লিখে দিয়েছি যে ওয়েভলেন্থের ভ্যালুগুলো কি হয়, এগুলো একটু তোমরা দেখে নেবে। আর সেটাই। তো এইটা হচ্ছে তোমরা, আমি এটা একটু পরে। হ্যালো স্যার। হুম, বলছিলাম যে এই যে ইকুয়েশনটা নিউ বার সমান R × 1/n1² - 1/n2², এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। এটা কি অন্য অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য হয়? মানে ওই যে জেডটা দেখলাম, R × Z² × 1/n1² - 1/n2², এটা তো মানে এটা কি শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, না হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে এক্স্যাক্টলি অ্যাপ্লিকেবল? এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন লাইক অ্যাটম মানে আমি কি বলতে চাইছি, মানে যাদের হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন একটা থাকবে, মানে ধরে নাও তোমার হাইড্রোজেনের তো একটা আছে, আমরা ইলেকট্রন জানি। ধরো হিলিয়াম নিলে, হিলিয়ামকে যদি প্লাস করে দাও, তাহলে ইলেকট্রন একটা থাকবে, রাইট? আবার যদি তোমার লিথিয়াম নাও, লিথিয়ামকে যদি 2+ করো, তাহলে ইলেকট্রন একটা হবে। এরা হচ্ছে সব হাইড্রোজেন লাইক সিস্টেম, রাইট? এই ইকুয়েশনটা কিন্তু সব হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এবার হিলিয়ামের ক্ষেত্রে জেড কিন্তু 2 হবে, লিথিয়ামের ক্ষেত্রে 3 হবে, রাইট? এটাই। তো এইটা এইটা সবই দেওয়া আছে, জাস্ট আমি উপর থেকে এখানে একটু নিচে নেমে এলাম। এইবার আমি যেটা বলছি, আহ, তোমরা ও তোমরা রেকর্ড করছে বললো। তোমরা এগুলো একটু মিউট করো, নাহলে অসুবিধা হবে, হ্যাঁ? পরে ভিডিওটা রেকর্ড হচ্ছে তো। হুম। সবাই একটু mute করে দাও। তোমরা যারা ক্লাসটা অ্যাটেন্ড করছো তারা একটু মিউট করে রাখবে, হ্যাঁ? সবাই যখন কোশ্চেন করবে তখন একমাত্র অন করে করবে, না হলে ভিডিও রেকর্ডে, বাড়িতে কথা বললে ভিডিও রেকর্ডে অসুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে। তো এই হলো কনসেপ্টটা, এবার বললাম। এবার আমি এই যে এইমাত্র কোশ্চেনটা যে করলাম, এক্স্যাক্টলি সেম, আমি ওইটাই বলতে চাইছিলাম, যে ওই ইকুয়েশনগুলো এই এতক্ষণ অব্দি যা দেখলে বোর্ডের যে টোটাল 4টি ইকুয়েশন, কি কি দেখলে এগেইন? আরএন, আরএন কি করে বের করতে হয়, ভি কি করে বের করতে হয়, এনার্জি কি করে বের করতে হয়, আর হচ্ছে নিউ কি করে বের করতে হয়, বা অনেক সময় নিউ 12 বলে, ওয়েভ নাম্বার, ঠিক আছে? ওটা জাস্ট উল্টে দিয়ে যায়। 4টি ইকুয়েশন টোটাল। এই 4টি ইকুয়েশন যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ব্যবহার করো, তাহলে কি হবে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা কি জানি, জেড = 1। ই এর ভ্যালু হচ্ছে ইলেকট্রন,
ইলেকট্রনের যে ভ্যালু সেটা দেখো, এখানে আমি কিন্তু সিজিএস এ ধরে নিচ্ছি, হ্যাঁ, কারণ আমি তো কেটা ধরছি না, তাই সিজিএস এ ধরছি। তো ইলেকট্রনের ভ্যালু আমি ইএসইউ এ লিখছি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা, 4.8 × 10⁻³ মাসটা গ্রামে লিখছি কারণ যেহেতু সিজিএস এ নিচ্ছি। এটা তো খুব স্ট্যান্ডার্ড, রাইট? আর এইচ এর ভ্যালু, এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, জানো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কি হয়? 6.0। এটা হচ্ছে তোমাকে এতে লিখতে হবে। তো পাই এর ভ্যালুও জানো, H/2 পাই। তো এগুলো যদি সব তুমি বসাও এই RNA, মানে তোমার ধরো তুমি জেনে গেলে এখানে এনটা বাদ দিয়ে বাকি সবগুলোর ভ্যালু তুমি জানো, তাই তো? এবার এনটা কি? এনটা তো হচ্ছে কি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা ওই বোরের ডেফিনেশন অনুসারে তোমার হচ্ছে কক্ষপথের নাম্বার। তো এবার এন যদি 1 হয় তাহলে তোমার RN এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে শুধু 0.529। এই এনটা তখন আর থাকবে না, এনটা 1 হলে শুধু 1 হবে। তাহলে 0.529 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে প্রথম হাইড্রোজেনের প্রথম যে অরবিটালটা আছে তার রেডিয়াস হচ্ছে 0.529, রাইট? এইভাবে এবার ধরে নাও তুমি যদি সেকেন্ডে যাও, মানে এইটা, তাহলে এটা কি হবে? এটা শুধু 2 দিয়ে গুণ হবে না, কিন্তু কি দিয়ে গুণ হবে না, 2a²। কারণ তুমি তখন n = 2 যাচ্ছ, 2a² মানে 4। এইভাবে বাড়তে বাড়তে যাও। তো এইভাবে আমি সব এই ভি গুলো বের করেছি, এক্স্যাক্টলি সব এই প্যারামিটার গুলোকে বসিয়েছি এই সব ভ্যালুগুলোকে যা এর ক্ষেত্রে করে আমি ইকুয়েশন যেগুলো পেয়েছি সেগুলো আমি এখানে লিখেছি, রাইট? এবার এই ইকুয়েশনগুলো একটা ডিফারেন্স আছে, দেখে নাও। এটা হচ্ছে আমি বললাম যারা হচ্ছে হাইড্রোজেন লাইক সিস্টেম, যখন তোমার Z ≠ 1 হবে তখন আমার এখানে এই একটা করে জেড এর প্যারামিটারও চলে আসবে। তাহলে যখন Z = 1 হবে তখন এই এই জেড গুলো থাকবে না। তাহলে আমার হাইড্রোজেন সিস্টেম হয়ে গেল। আর যখন হাইড্রোজেন লাইক সিস্টেম হবে তখন তাহলে এই ইকুয়েশন তিনটে মনে রাখাই আমার মনে হয় সবচাইতে বেস্ট। কারণ এইটা তুমি হাইড্রোজেনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে, হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে, রাইট? কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জেডটা শুধু 1 হয়ে যাবে, আর কিছু না। এবার এইখানে আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটা জাস্ট একটা ডেফিনেশন দিয়ে রাখছি। আয়োনাইজেশন পোটেনশিয়াল কি না, কোনো একটা ইলেকট্রনকে তার লাস্ট কক্ষপথ থেকে যদি তুমি ইনফাইনাইটে, মানে একদম বাইরে বের করে নিয়ে চলে আসতে পারো, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার আমি এটাকে হাইড্রোজেনের ক্ষেত্রে ডিফাইন করছি কিভাবে। না, হাইড্রোজেন ধরো তোমার এইরকম একটা হাইড্রোজেন আছে, তো নিউক্লিয়াস, তার একটাই তো ইলেকট্রন, তাহলে একটাই কক্ষপথ আসবে। তাহলে একটা যে কক্ষপথ আছে তার যে এনার্জি সেটা কি হবে? এখানে n = 1, Z = 1, তাহলে কি না, 13.6 -13.6 EV/atom। এটা হচ্ছে হাইড্রোজেনের আহ, হাইড্রোজেনের যেটা ফার্স্ট অরবিটাল বা ফার্স্ট প্রথম কক্ষপথের এনার্জি। তাহলে এবার ওখান থেকে যদি ইলেকট্রনকে বার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে না, তাহলে তোমাকে 13.6 এই অ্যামাউন্ট অফ এনার্জিটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি এই এনার্জিটা অ্যাপ্লাই করলেই তুমি অ্যাকচুয়ালি ওই ইলেকট্রনটাকে বের করে নিয়ে চলে যেতে পারবে, রাইট? এই ইলেকট্রনটাকে, তাহলে এইটাই হবে তার আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি, রাইট? পরিষ্কার? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা আসবো, এটা হলো, এবার আমরা আসবো সোমারফিল্ড মডেল। সোমারফিল্ড মডেলটা দেখো সেরকম কিছুই না, ওটা ওই বোর মডেলে কিছু প্রবলেম ছিল। কি কি না, বোর মডেল অ্যাকচুয়ালি এই লাইন স্পেক্ট্রাটাকে এক্সপ্লেন করতে পারছিল, কারণ এগুলো কি না, এগুলো বলছিল পার্টিকুলার কোয়ান্টাম অফ এনার্জি দিয়ে, পার্টিকুলার কোয়ান্টাম অফ এনার্জিতে ওরা অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রনটা পার্টিকুলার কোয়ান্টাম অফ এনার্জি দিয়ে, মানে পার্টিকুলার কোয়ান্টাতে থাকে বলে ওই লাইন স্পেক্ট্রাটা এক্সপ্লেন করতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে বোর মডেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই এক একটা লাইন আবার তোমার অনেকগুলো ছোট ছোট লাইনের সংমিশ্রণে তৈরি, এগুলোকে বলে ফাইনার ডিটেলস আর ফাইন লাইন। এইগুলোকে কিন্তু বোর মডেল আবার এক্সপ্লেন করতে পারে না। এবং আবার কিছু কিছু ব্যাপার আছে, এটা হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি অফ স্পেকট্রাল লাইন, মানে ধরে নাও এই চারটে লাইনের মধ্যে বা এই লাইনগুলোর মধ্যে এইটা ধরো খুব ইন্টেন্স, আর বাকিগুলো কেউ একটা কোয়েশ্চেন করছে হয়তো। আমি দেখি কি কোয়েশ্চেনটা বুকে। আহ, বইয়ের ব্যাপারটা আমি পরে জানাবো, আমি আপাতত এখন নোটটা দিচ্ছি, নোটগুলোই ফলো করো। বই তো তোমরা যে কেউ পড়তে পারবে, 11-12 যে কোনো বই পড়লেই হবে, আমার মনে হয় ওইটাই ঠিক আছে। আর পার্টিকুলারলি কিছু করার দরকার নেই, যে কোনো 11-12 বই। আর এটা হচ্ছে ইন্টেন্সিটি, ঠিক আছে। আর একটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, এটাকে ব্যাখ্যা করতে পারে না। ইন্টেন্সিটি মানে যেটা বলতে গেলাম, মানে ধরুন আমি পার্টিকুলারলি এই লাইনটা হয়তো খুবই মোটা ইন্টেন্স, মানে এর ইন্টেন্সিটিটা বেশি, এইগুলো হয়তো কম, এইটা কেন হচ্ছে সেটাও এক্সপ্লেন করতে পারে না। আর হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল এক্সপ্লেন করতে পারে না, মানে হাইজেনবার্গ কি বলছেন যে একই সঙ্গে তুমি
কোনো ইলেকট্রনের মানে ভরবেগ পি, ধরে নাও পি, পি হচ্ছে ভরবেগ, আর তার পজিশনকে তুমি ডিটারমাইন করতে পারো না বা নির্ণয় করতে পারো না। তাহলে কি করতে পারো? আইদার তুমি পি নির্ণয় করতে পারো, অথবা এক্স কে তুমি বা পজিশনকে তুমি দিতে ঠিকঠাক করে নির্ণয় করতে পারো, দুটো একসাথে করতে পারবে না। এখন কি হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এখানে যেটা হয়, মানে বোরের থিওরি অনুসারে আমরা কি জেনেছি যে যখন একটা ইলেকট্রন এখানে ঘুরবে, তখন তার যে ভরবেগ কি হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, NH/2 পাই। তাহলে এর একটা ভ্যালু আছে। তাহলে আমরা বলছি এই 2 নম্বর কক্ষপথেও ঘুরছে, আবার তার ভরবেগটাও আমরা বলে দিতে পারছি। তাহলে এটা দুটো এগেনস্টে চলে যাচ্ছে না, একে অপরের বিরোধী হয়ে যাচ্ছে। সেই জন্য এটা ইয়ে করতে পারে না। তো সেইটাকে আবার এক্সপ্লেন করতে এলো সমারফিল্ড মডেল। সমারফিল্ড মডেল যেটা করলো সেটা হচ্ছে, সমারফিল্ড যেটা বলছেন যে দেখো ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি যে কক্ষপথে ঘুরে, সে রাদারফোর্ডকেও দেখো তুমি অথবা বোরকেও দেখো, ওরা সবাই বলছে নাকি এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে, মানে এটা সার্কেলে ঘুরে। কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না, এটা একটা ইলেপটিক্যাল, ইলেপটিক্যাল কক্ষপথে, মানে এই ডিম্বাকার একটা কক্ষপথে ঘুরে, রাইট? তো এইটা হলো প্রথম চেঞ্জ। সেকেন্ড যে চেঞ্জটা সেটা হচ্ছে যে, মানে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ইলেকট্রিক্যাল অরবিটেই কিন্তু ইলেকট্রনরা থাকতে পারে না। ওই একই যেটা ওই আর আদার মানে বোর বলেছিল, সেটা একটু অন্যভাবে সংশোধন করে ওরা, বোর কি বলেছিল, mvr = NH/2 পাই থাকতে পারে। এ একটা ইকুয়েশন দিয়ে বলছে যে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি এইটা হয়, এবং যদি রেডিয়াল মোমেন্টামটা এটা হয়, তবেই কিন্তু তোমার ইলেকট্রনগুলো ওখানে থাকতে পারবে। খুব সহজ ভাষায় যদি বুঝতে হয় তাহলে কি, না আমরা দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে না সমারফিল্ডের সঙ্গে বোরের পার্থক্য, বোরের থিওরি থেকে পার্থক্য থেকে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে একটা কনসেপ্ট অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সেই কনসেপ্টটা আছে, যেটা সমারফিল্ড বলেছিলেন। আর হচ্ছে আরেকটা যে ইকুয়েশন সেটা হচ্ছে n = nr+k। এখানে nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর কেটা হচ্ছে কি তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে রেডিয়াল একটা নোড নাম্বার। ওকে, তো এইটা হচ্ছে তোমার একটা ডিফারেন্স অফ ইয়ে। তো মানে সহজ ভাষায় বলতে গেলে, তো উনি যেটা মানে যেটা ডিফারেন্স হয়ে আসছে, সে ধরে নাও এখানে একটা নিউক্লিয়াস আছে, আর বোরের থিওরি অনুসারে এই একটা বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতো। সেটা না হয়ে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এরকম অনেকগুলো এরকম অরবিটাল মানে ডিম্বাকার পথে ঘোরে। মানে আমি এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি, বুঝতে পারবে যে বেসিক্যালি এই তোমার এনটা, মানে এইটা হচ্ছে টোটাল এন হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে এন আর হচ্ছে তোমার এই বড় গোল সার্কেলটা, আর বাকি কে হচ্ছে তোমার এই এগুলো। ঠিক আছে, এইরকম ইলেকট্রিক্যাল পথে ঘোরে। এইটাই হচ্ছে কনসেপ্ট, মানে মোদ্দা খুব সহজ ভাষা সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা এসছে সমারফিল্ডের থিওরি অনুসারে। কেন না, আলটিমেটলি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, ওরা একটা ইলেপটিক্যাল বা ডিম্বাকার একটা কক্ষপথে ঘোরে। এইটাই হলো মেন ডিফারেন্স। তো এই যে এখানে একটা কনসেপ্ট আছে কোয়ান্টাম নাম্বার ইন ভেক্টর মডেল, এটা আমি আর যাচ্ছি না এইটা ডিটেলে। এটা আমি তাদেরকেই বলবো যারা 11-12 দিচ্ছ, তারা তোমরা একটু ডিটেলে যাবে, বাকিদের পড়ার এখানে কোনো দরকার নেই। কোয়ান্টাম নাম্বার ইন ভেক্টর মডেল এটা করার কোনো দরকার নেই। এখানে কিছু জিনিসপত্র লিখেছি, যারা 11-12 পড়ছো তারা একটু দেখে নেবে। এই 4-5টা পেজ আমি স্কিপ করছি, কিন্তু এই কোয়ান্টাম নাম্বারসের অ্যাকচুয়ালি কি কি সেগুলো আমি বলে দিচ্ছি এখনই, মানে ইয়ে ভাষায়। এই ডেরিভেশন বা এইগুলোতে অতটা যাওয়ার দরকার নেই। এখানে একটা আছে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, কিন্তু এটা যাওয়ার আগে আমি আগে অ্যাকচুয়ালি কোয়ান্টামের ডেফিনেশনটা, এটা আমি পড়ালাম, রাইট রাইট, তুমি এক্সপেক্টেড। কোয়ান্টামের ডেফিনেশনটা আমি বলে দিই। এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস এন্ড ইন্ট্রোডাকশন অফ অরবিটালস। এইটা কি বলতে চাইছে, মানে আমরা যেটা দেখলাম যে n = প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা কোথা থেকে আমরা পেলাম? সমারফিল্ড থেকে, তাই তো। এল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এটা কোথা থেকে পেলাম? সমারফিল্ড থেকে। তাহলে সমারফিল্ডের থিওরি অ্যাপ্লিকেশন আসছে যে আমরা যখন কোনো ইলেকট্রনকে তার কোয়ান্টাম নাম্বার দিয়ে অ্যাসাইন করতে চাইবো, তখন আমার সমারফিল্ডের থিওরির অ্যাপ্লিকেশন আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, এন আর এল, এই দুটো জিনিস আমরা পাচ্ছি সমারফিল্ডের থিওরি থেকে। এটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এই দুটো ছাড়াও আরো দুটো কোয়ান্টাম নাম্বার লাগে, সেটা হচ্ছে এমএল আর এমএল। তার মানে টোটাল যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই রকম যে একটা ইলেকট্রনকে তুমি যদি আইডেন্টিফাই করতে চাও, বা একটা ইলেকট্রনকে তুমি যদি আহ, মানে ম্যাথেমেটিক্যালি ডিফাইন করতে চাও,
তাহলে তোমার টোটাল 4টে কোয়ান্টাম নাম্বারের দরকার হয়। এটা একটা কোশ্চেন, তাহলে কতগুলো কতগুলো কোয়ান্টাম নাম্বারের দরকার হয় একটা ইলেকট্রনকে ডিফাইন করতে গেলে? 4টে। কি কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা আবার দুটো হয়, একটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এমএল অ্যান্ড এমএস। এখন এই এন এর যে ভ্যালু, এটা যদি 1 হয় তাহলে আমরা এটাকে বলি কে সেল। রাইট? মানে ধরে নাও এই একটা ইলেকট্রন, আমরা যেটা বোরের থিওরি অনুসারে দেখেছিলাম, এই প্রথম অরবিটালটা, এটা ছিল n=1, এটাকে আমরা বলি কে সেল। এইটুকুই বোর বলেছিল। কিন্তু এই কে সেলের মধ্যে আমরা অরবাইটালস পেতে পারি। সেই কনসেপ্টটা কোথা থেকে আসছে? অরবাইটালের যে কনসেপ্টগুলো, সেটা আসছে সমারফিল্ডের থিওরি থেকে। কারণ ওই ইলেকট্রিক্যালের যে কনসেপ্টগুলো বা অরবাইটাল কোয়ান্টাম নাম্বারের যে কনসেপ্টগুলো, সেটা সমারফিল্ডের থিওরি। তাহলে আমরা n=2 হলে সেটাকে বলি এল সেল, 3 হলে এম এন, এইভাবে যা যায় আর কি। ঠিক আছে? এইবার একটা ব্যাপার হচ্ছে যে ধরো কারোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, বা সহজ ভাষায় যে এন যদি কারোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে তার এল এর ভ্যালু কতগুলো হতে পারে? স্টার্ট হবে 0 থেকে, শেষ হবে n-1 থেকে। তার মানে কতগুলো না, টোটাল এনটা হতে পারে। মানে ধরে নাও যদি কারোর এন, মানে এই যে ধরো এল সেলের ক্ষেত্রে n=2, ধরো এল সেলের ক্ষেত্রে এল এর ভ্যালু কতগুলো হতে পারে? 0, 1, 0 আর 1, সরি, 0 আর 1, কারণ এটা তো n-1 অব্দি, 2 হবে না। যদি ধরো n=3 হয়, তাহলে এল এর ভ্যালু কি কি হতে পারে? 0, 1, 2। রাইট? তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? বোরের থিওরি অনুসারে বোর শুধু বলেছিল একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারপাশে একটা অরবিটাল থাকবে, কিন্তু এই সরি একটা অরবিট থাকবে, একটা অরবিট থাকবে, কিন্তু সমারফিল্ড এবং এই তার সূত্র অনুসারে না না, একটা অরবিট থাকবে, এই অরবিটের মধ্যে আবার অনেকগুলো অরবিটাল থাকবে। যেমন ধরো k=1 এর জন্য একটাই থাকবে, k=2 এর জন্য দুটো থাকবে, 3 এর জন্য তিনটে থাকবে। রাইট? এইটা আসছে। এইবার আবার একটা হচ্ছে এমএল। এবার এল এর ভ্যালুর উপর এটার প্রত্যেকটা এন ভ্যালুর উপর, এটা আবার প্রত্যেকটা এল ভ্যালুর উপর 2l+1 নাম্বার অফ তোমার এমএল ভ্যালু হতে পারে। মানে ধরে নাও এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এমএল একটাই হবে 0। কিন্তু এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এমএল এর ভ্যালু কি হতে পারে? -1, 0, +1। এই সূত্রটা অনুসারে এল-1, 0 থেকে -L1 থেকে L1, হ্যাঁ টোটাল 2l+1টা ভ্যালু হতে পারে এল এর জন্য। রাইট? এবার একটা জিনিস তোমাকে আমি বলি, যে আমরা যে এই যে কনসেপ্টটা পড়লাম যে n=1, এটা, আচ্ছা আচ্ছা এখানে বলি, হ্যাঁ। তো ধরো যে আমরা যে 1 বললাম, যে n=1, এটাকে আমরা কি বললাম? সেল। এটাকে আমরা সেল বলতে পারি। রাইট? n=1 সেলে কতগুলো এল থাকবে? একটাই থাকবে, 0। 0। গুড। তাহলে জুডো থাকবে, তাহলে সেটা হচ্ছে এল, এবং এটা এস। বলি এস সাবসেল, তাহলে 0 হবে। এবং তার এমএল এর ভ্যালু কত হবে? সেটাও 0 হবে। রাইট? কিন্তু ধরে নাও এই ধরো n=2 হয়, তাহলে এল ভ্যালু কতগুলো থাকতে পারে? 0 হবে, 1 হবে। ঠিক আছে, গুড। 0 হবে আর 1 হবে। এই জিরোর জন্য, জিরোটা হচ্ছে এল, তাহলে l=0 এটা একটা, l=1 একটা। তাহলে l=0-র জন্য এমএল এর ভ্যালু কটা হবে? একটা হবে, 0। আর এই 1 এর জন্য কটা হবে? -1, 0, +1। তাহলে টোটাল n=1 এ কতগুলো অরবিট হলো? n=1 এ, হুম। না n=2, n=1 এ একটাই। না না, n=1 এ একটা হলো না, n=1 এ টোটাল কতগুলো অরবাইটাল হলো অ্যাকচুয়ালি, যদি আমি বলি। জিরোর জন্য 0 একটা, আর এর জন্য টোটাল 3টে হলো, তাহলে টোটাল 4টে হলো না? তিন হ্যাঁ, তিনটে না? n=2 এর জন্য। আই সরি, হ্যাঁ n=2 এর জন্য, সরি, হ্যাঁ, 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 2 এর জন্য 4টে হলো। হ্যাঁ, রাইট? আর n=, হ্যাঁ, একটাই হলো। হ্যাঁ। ঠিক আছে, তাহলে থিওরি যেটা হচ্ছে, যদি এনটা অরবাইটাল হয়, সরি এনটা যদি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে টোটাল নাম্বার অফ অরবাইটাল কতগুলো হবে? n স্কোয়ারটা। আমি এখানে অরবাইটাল বলছি।
এবার ইলেকট্রন কতগুলো আসবে সেইটা কি করে আসবে, না পাউলির প্রিন্সিপাল দিয়ে, এখানে পাউলির প্রিন্সিপাল। এবার আমি পরে আসছি, রাইট? পরিষ্কার হলো এখানটা? এবার দেখো এখানে আমি এবার এখানটা আমি যাচ্ছি না এখানে। আর এটা একটু আবার এগেন কোয়ান্টাম মেকানিক্স চলে আসছে। মানে খুব সহজ ভাষায় যদি বলি, ধরো এল ইকুয়াল টু ওয়ানের জন্য আমরা এমএল কটা পেয়েছি, যেটা এই মাত্র এক্সপ্লেন করলাম। এল ইকুয়াল টু ওয়ানের জন্য এমএল পেলাম 1, 0, -1। কারণ আমরা এই হিসেব অনুসারে দেখছি কি, না প্রত্যেকটা এল এর জন্য ভ্যালু এল থেকে -L অবধি যাবে, জিরো ইনক্লুডিং। তো সেটাই গেল 1 থেকে -1 ইনক্লুডিং 0। এবার এদের যদি তুমি ডিফারেন্ট কম্বিনেশন নাও তাহলে, বা খুব সহজ ভাষায় বলতে গেলে বাট এরকম হয় না, বাট যদি সহজ ভাষায় বলতে চাও, এটাকে ধরো তুমি বললে PX, এটাকে বললে তুমি PY, এটাকে বললে তুমি PZ, বাট এটা হয় না। অ্যাকচুয়ালি এটা একটা কম্বিনেশন নিতে হয়, রাইট? এইটা হচ্ছে, বাট এইটা হচ্ছে এরকম টাইপের, তুমি সহজভাবে বলতে পারো। তাহলে এইগুলো হচ্ছে তোমার অরবাইটালের কনসেপ্টটা দিচ্ছে। এবার যদিও আমি এগেন বলছি এটা কিন্তু ওই রকম স্ট্রেট ফরওয়ার্ড নয়, এদের একটা কম্বিনেশন নিতে হয়। ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম? বেসিক্যালি সামারফিল্ডের থিওরি থেকে কনসেপ্ট অফ অরবাইটালস পেলাম, এবং পেলাম যে এমএল আর এমএলটা আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, পরিষ্কার? এইবার আমরা আসবো হচ্ছে শেপ অফ দিস এস অ্যান্ড পি অরবাইটাল। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখি পলির এক্সক্লুশন প্রিন্সিপালটা কি আমরা একটু করি। হ্যাঁ, এবার হচ্ছে পলির এক্সক্লুশন। আচ্ছা ঠিক আছে, আগে শেপ অফ দ্য অরবাইটালটা বলে দিই, সেটাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে কয়েকটা জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে, ধরে নাও এল এর ভ্যালু, এই যে এল, এল এর ভ্যালু যদি 0 হয়, সেটাকে আমরা বলছি এস অরবাইটাল। ঠিক আছে? ঠিক আছে, মানে সরি, এল বলাটা ভুল হচ্ছে, মানে এমএল এর ভ্যালু যদি তোমার 0 হয় তাহলে সেটাকে আমরা বলছি এস অরবাইটাল। তো এই এস অরবাইটাল যদি ওই জটিল যদি এর মধ্যে না যাও, তাহলে এস অরবাইটালকে আমরা নর্মালি কি বলি? এস অরবাইটাল হচ্ছে একটা বৃত্তাকার। এর কিরকম শেপ হয়? সার্কুলার, বৃত্তাকার, স্ফেরিক্যাল যেটাকে বলে। এর শেপটা হয় এরকম। পিএক্স এর শেপটা কি হয়? তিন রকমের, পিএক্স তিন রকমের হয়, এইমাত্র দেখলে যে পিএক্স এল ইকুয়াল টু 1, 0 ইয়ে হয়। তো এদের যদি কম্বিনেশন নিয়ে আমি একটা পাবো পিএক্স, পিওয়াই, পিজেড। তো পিএক্সটা দেখতে কিরকম হয়, না পিএক্স এ একটা ডাম্বেল শেপের মতন দেখতে হয়, এবং এক্স অ্যাক্সিস বরাবর তোমার এরকম ডাম্বেলটা হয়। জেড বরাবর যদি ডাম্বেলটা হয় তখন সেটাকে আমরা বলি জেড পিজেড, আর যদি ওয়াই বরাবর হয় তাহলে আমরা সেটাকে বলি পিওয়াই। আর ডিএক্স এরও এরকম টোটাল 5টা হয়। এগেন, 5টা কি করে আসছে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, ডিএক্স এ ডি অরবিটালের ক্ষেত্রে এল ভ্যালু কি? 2, তাই তো? এল ভ্যালু যদি 2 হয় তাহলে এম এল কতগুলো হবে? -2, -1, 0, 2। তাহলে টোটাল 5টা অরবিটাল থাকবে। এই জন্য আমাদের 5টা অরবিটাল আসছে, রাইট? আবার ধরে নাও এল ইকাল টু 1 যেহেতু ছিল, আমার যেহেতু ছিল এখানে এল ইকাল টু, এটা আবার কি হয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে, এটা আমি পরে ঠিক করছি। তো হ্যাঁ, তো এটা, তাহলে এল ইকুয়াল টু 1 এর জন্য এটা পি পেলাম, পি এর 3টে পি অরবিটাল পেলাম, আর এল ইকুয়াল টু 2 এর জন্য আমরা হচ্ছে টোটাল 5টা পাচ্ছি, রাইট? এবার আমরা আসবো পাউলিস প্রিন্সিপাল। এই দেখো এখানে আমি ওই যেটা এইমাত্র বললাম সেটাই আমি এক্সপ্লেন করলাম বেসিক্যালি। এই ইলেকট্রনটা আবার আমি পরে আসছি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, সেই জন্য আমি এইটা পরে আসছি। তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুসারে আমরা কি জানি? তাহলে আমরা কি কি টোটাল শিখলাম? আমরা শিখলাম যে টোটাল আমাদের 4টে কোয়ান্টাম নাম্বার হতে পারে, রাইট? কি কি হতে পারে? এন হতে পারে, এল হতে পারে, এমএল হতে পারে, এমএস হতে পারে। টোটাল 4টে। পাউলির সূত্র অনুসারে বলছে যে দুটো ইলেকট্রনের এই 4টে কোয়ান্টাম নাম্বার কখনোই সমান হতে পারে না। মানে কারোর যদি এন, এল, এম এল এই ভ্যালুটা সমান হয়, তাহলে এমএসটা অবশ্যই আলাদা হবে। এমএস এর ভ্যালু দু রকম হতে পারে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1/2, প্লাস হাফ, -1/2, এই দুটো ভ্যালু হতে পারে। ওকে? তাহলে এটা অনুসারে কি রকম আমি বলতে চাইছি, মানে ধরে নাও, ধরো তোমাদের কাছে আমি এই যদি এখানে একটা পেজ ইন্ট্রোডিউস করি, তার মানে আমি বলতে চাইছি যে আমার কাছে আহ, আমার হচ্ছে উম, একটা 1s আচ্ছা, আমি এইভাবে বলতে চাইছি, তাহলে এন ইকুয়াল টু 1, বলো এবার এল কতগুলো হবে আমার? এল একটাই হবে, 0। 0, সরি, 0 একটাই হবে। এম এল এর ভ্যালু কি হতে পারে? 0 হবে। 0 হবে। এটাকে আমরা কি বলছি? এম এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু যদি 0 হয়, এল ইকুয়াল টু যদি 0 হয়, আমরা কি বলি? এস অরবিটাল। এল ইকুয়াল টু যদি 0 হয় সেটাকে আমরা বলি এস অরবিটাল।
রাইট? এল ইকুয়াল টু যদি 1 হয় আমরা কি বলি? পি অরবিটাল। আর এল ইকুয়াল টু যদি 2 হয় আমরা কি বলছি? এটা হচ্ছে ডি অরবিটাল। আর 3 হলে সেটাকে আমরা বলি এফ অরবিটাল। রাইট? ঠিক আছে? তাহলে এটা আমার হলো টোটালটা। আমার এটা যে এইটা এখনো অব্দি যেটা ডিফাইন ডিফাইন করলো, এটা কি আমাকে ডিফাইন করলো? 1s অরবিটাল। ওয়ান কেন? এই ওয়ানটা আসছে এই ওয়ান থেকে, আর এই কম্বিনেশনটা থেকে আমার আসছে এস। এটা হচ্ছে অরবিটাল। পাউলির সূত্র অনুসারে এমএসও তো হতে পারে। এমএস এর ভ্যালু কি হতে পারে? হাফ অথবা -হাফ। তার মানে একটা ইলেকট্রন, তার কোয়ান্টাম নাম্বার হতে পারে n = 1, l = 0, ml = 0, ms = আবার আরেকটা ইলেকট্রন 2 নম্বর, তারও সেটাও হতে পারে n = 1, l = 0, ml = 0, ms = কি, তাই তো? তার মানে একই অরবাইটালে, এটা যেহেতু আমি অরবাইটালটা ডিফাইন করলাম, তাহলে একই অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা উইথ ms = 1/2 আর একটা ms = -1/2। তার মানে একটা স্পিন হতে পারে উপর দিকে আর একটা স্পিন হতে পারে নিচের দিকে। তাহলে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকলে আমরা সেটাকে নর্মালি এইভাবে লিখি 1s2। তাহলে এইবার আসি আমি এই মেন সূত্রটায়, যেটা হচ্ছে, তাহলে পাউলি প্রিন্সিপাল বোঝা গেল। এবার বলো দেখি এইটা অনুসারে আমি ধরে নাও যদি এরকম লিখি, এটা কি পাউলির প্রিন্সিপাল মানছে না মানছে না আমাকে বলতে হবে। n = 1, l = 0, ml = 0, ms = 1/2, n = 2, l = 0, ml = 0, ms = 1/2। পাউলির সূত্র অনুসারে এই দুটো কি হতে পারে না হতে পারে না? হ্যাঁ, হতে পারে। কেন? কারণ এন হচ্ছে আপনার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই তো চেঞ্জ হয়ে গেছে। গুড গুড, একদম। তাহলে এটা ভ্যালিড। ঠিক আছে, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে উত্তর। এবার যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই সেটা হতে পারে, কিন্তু চারটে নাম্বারই সেম হওয়া চলবে না, সেটা হতে পারে না। এইটাই হচ্ছে ব্যাপার। যে কোনো একটা নাম্বার চেঞ্জ হলেই হতে পারে, কিন্তু চারটে নাম্বার সেম হওয়া চলবে না। এই হচ্ছে ব্যাপার। মানে আলটিমেটলি দুটো ইলেকট্রন দুটো আলাদা কক্ষপথে আছে, সেটা তো থাকতেই পারে। এইটার মানেটা হচ্ছে এটা। মানে একটা ই- ধরে নাও এরকম একটা যদি অরবিটাল হয়, এটাকে আমি আমরা একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন একই ডিরেকশনে থাকতে পারে না, ওর মধ্যে রিপালশন হবে। কিন্তু এইটা হতে পারে, একটা উপরের দিকে একটা নিচের দিকে থাকতে পারে, মানে দুটো দু রকম স্পিন নিয়ে থাকতে পারে। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা n = 2, এটা n = 2, এটা হচ্ছে n = 1। রাইট? এটা তো তো এবার সেখান থেকে যেটা আমরা উপরে আসতে পারি সেটা হচ্ছে, ধরে নাও n = যদি n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হয়, তাহলে নাম্বার অফ অরবিটাল হতে পারে n², যেটা আমরা এইমাত্র এক্সপ্লেন করলাম আগেই। n² হতে পারে। আর প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2n² করে থাকতে পারে। তাই এটা হচ্ছে খুব শর্ট থিওরি, বোঝা গেল? যে তোমরা যদি যদি দেখতে পাবে, দিস ইজ এ ভেরি শর্ট থিওরি। ওকে? তো এই হচ্ছে ব্যাপার। তো n = তো এখানে যেমন ধরো আমি এখানে একটা যেমন বলেছিলাম, সেটা হচ্ছে যে ধরে নাও এম এর n = যদি 4 হয়, l = 0 হয়, ml = 0, ms = 4, তাহলে এটা কি? এটাকে আমরা 4s বলতে পারি, তাই তো? কারণ এটা হচ্ছে 4, আর বাকি এইটা এই যে পুরোটা ডিফাইন করছে সেটা হচ্ছে 4s। আর এটা যেহেতু মাইন শুধু হাফ, তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা অরবিটালটা 4s, বাট এটা একটা তোমার এই পিঙ্ক কালার যে হাফটা সেটা উপরের দিকে, আর এটা যেটা -হাফ দিকে সেটা নিচের দিকে থাকতে পারে, টোটাল 4s2। বাট আমি এটা বলছি 4s অরবিটালে দুটো ইলেকট্রন আছে এইভাবে, একটা উপরের দিকে স্পিন আপ স্পিন, একটা নিচের দিকে স্পিন, এইটা। রাইট? তো এরপর আসছে আমাদের আউটবাউ প্রিন্সিপাল। এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপালটা কি জিনিস? আউটবাউ প্রিন্সিপালটা হচ্ছে তোমার এই যে ধরো আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম না, বোরের থিওরি অনুসারে পড়লাম যে ইলেকট্রন হচ্ছে অরবিটালে ঘোরে। সমারফিল্ডের থিওরি অনুসারে বুঝলাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি, অরবিটাল কি করে এলো। তারপর বুঝলাম যে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল অনুসারে না অরবিটালও আছে ইলেকট্রনও আছে, কিন্তু ইলেকট্রন কি করে থাকতে পারে। ঠিক আছে? তারপরে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, ধরে নাও ইলেকট্রন
মানে অরবিটালের যে কনসেপ্ট আছে, ইলেকট্রন আছে, এবার কোশ্চেন হচ্ছে আমি যদি তোমাকে অনেকগুলো ইলেকট্রন দিয়ে দিই, তাহলে তুমি কি করে ফিল আপ করবে একটা একটা মানে একটা অরবিটাল, মানে একটা মলিকিউলের, সরি, একটা অ্যাটমের ক্ষেত্রে ডিফারেন্ট অরবিটালগুলোকে তোমরা কি করে ফিল আপ করবে? ঠিক সেখানটাতেই আছে আউটবাউ প্রিন্সিপাল। বোঝা গেল? সেখানেই তো তোমার আউটবাউ প্রিন্সিপালটা আসছে। এইবার হচ্ছে আহ, উম, এখানে আমি যদি দেখি যে আউটবাউ প্রিন্সিপালটা কি, এটা খুব বিরাট ডিটেলে যাওয়ার দরকার নেই। এটা খুব সহজ একদম একটা, সেটা হচ্ছে এন প্লাস এল রুল। এন প্লাস এন রুলটা কি বলছে? এন প্লাস এল রুলটা কি বলছে না, এন প্লাস এল রুলটা বলছে যে যে ডিসাইডস অফ, এক ওয়ান সেক, হ্যাঁ। হ্যাঁ। তো এন প্লাস এন রুল অনুসারে, তো এটা হচ্ছে কি না, এনার্জিটা ডিসাইড করে, মানে কিভাবে ফিল আপ হবে ইলেকট্রনটা, ধরে না, তাই তো? কি বলছে না, যার এন প্লাস এলটা কম হবে তার এনার্জি কম, আর যার এন প্লাস এল ভ্যালু বেশি হবে তার এনার্জি বেশি। মানে আমি বলতে চাইছি, ধরে নাও 1s 2s 2p 3s 2p 3s 3p, এর মধ্যে কে কে আগে পূর্ণ, কার এনার্জি কেমন হবে, সেটা যদি তো আমাকে ডিটারমাইন করতে হয়, তাহলে এর এন গুলো বের করলাম। এই 1s এর এন হচ্ছে 1, 2s এর এন হচ্ছে 2, 2p এর এন হচ্ছে 2, এইটা। এবার এদের এল গুলো এবার বের করলাম, দিয়ে অ্যাড করলাম। এবার তুমি যদি অ্যাড করতে থাকো, যার এন প্লাস এল ভ্যালু কম হবে তার এনার্জি কম। ধরো আমরা বলে দিলাম এনার্জি অফ 1s কম, এনার্জি অফ 2s এর থেকে এনার্জি অফ 1sটা কম, এনার্জি অফ 2pটা তার থেকে, এদের দুজনের এনার্জি কম, কারণ এদের ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট। কিন্তু এবার যদি ধরো এরকম সমান হয়ে যায়, তখন কি করবে বলতে পারবে? এটা দেখাচ্ছে, বাট জাস্ট অনেকেই হয়তো জানো এটা। যদি ধরো সমান হয়ে যায়, তখন নর্মালি হয় কি না, যার, ধরে নাও যে উইথ ইনক্রিজিং এন প্লাস এল ভ্যালু, উইথ ইনক্রিজিং এন প্লাস এনার্জি বেড়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে যখনই তোমার সমান হয়ে যাবে, তখন হচ্ছে যে যাদের এনার্জি হাইয়ার এন আছে, তাদের এনার্জিটা হবে হাইয়ার। তার মানে ধরে নাও এখানে যে 2p s 3s দিলাম, এখানে 2pর এনার্জি কম 3s এর থেকে, কেন না 3nটা হাইয়ার, যেহেতু 3 ভ্যালুটা বেশি এর থেকে। যদিও দুজনের এন প্লাস এলটা সমান হয়ে যাচ্ছে, বাট যার এন এর ভ্যালু বেশি, তারা হচ্ছে তোমার, তার এনার্জিটা বেশি। তো দেখবে ওই জন্য বইয়ে প্রচুর এইরকম টাইপের একটা ডায়াগ্রাম দেখতে পাও, রাইট? এইরকম এই ডায়াগ্রামটা করে এর লোকজন। 1s, তার থেকে 2s এর এনার্জি, মানে 1s এর সব থেকে কম, তারপরে 2s। মানে এবার যদি ইলেকট্রন তোমরা ফিল আপ করতে চাও, ধরো একটা ফাঁকা অরবিটালস আছে, ফাঁকা একটা অ্যাটম আছে, সেখানে তুমি ইলেকট্রন ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে ইলেকট্রন আসবে 1s এ, একটা ইলেকট্রন আসবে, আবার দুটো ইলেকট্রন যখনই দেবে তখন সঙ্গে সঙ্গে তোমার এখানে আসবে। তাহলে একটা আপ স্পিন হবে, একটা ডাউন স্পিন হবে। তারপরে তুমি যদি তুমি দাও, তারপর 2s আসবে, তারপরে 2 স্পিডটা আবার ডাউন স্পিন হবে। এরকম করতে করতে 3s, তারপর 2p, তারপর 4s 3p, মানে প্রথমে একটা দুটো একটা দুটো একটা দুটো, এইভাবে করতে করতে পুরোটা এইভাবে ফিল আপ হবে। দিস ইজ ইউর এন প্লাস এল রুল। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যে এন প্লাস এল রুল, এই যে রুলটা আছে, এটা কিন্তু তোমার পার্টিকুলারলি ভেরি, মানে একদম ওয়ার্কস ভেরি ওয়েল ফর লাইটার এলিমেন্ট। হ্যাঁ, মানে যাদের যারা যারা ধরো হেভি এলিমেন্ট নয়, মানে যাদের ধরো অ্যাটমিক নাম্বারটা একটু কমের দিকে, 20 30 40, তাদের দিকে যেন ঠিকঠাক কাজ করে। তো যখনই তোমার জেডটা হাই হয়ে যাবে, এই যে যেমন এখানে জেড ইকুয়াল টু গ্রেটার দেন 90, সেই ক্ষেত্রে এন প্লাস এলটা ফেল করে। তো এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে একটা এক্সেপশন, রাইট? লাইটার এলিমেন্টের ক্ষেত্রে এটা ফেল করে। এটা এখানে একটা এক্সাম্পল আমি করিয়েছি, যেমন ধরো আয়রনের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে 4s2 3d6, এইটা 3d6টা 4s2 এর পরে আসে কেন, তোমরা বলতে পারবে? এস অরবিটালের পেনিট্রেটিং পাওয়ারটা অনেকখানি আহ, বেশি। আহ, সেই জন্য বেশি না, কম। সেই জন্য এস অরবিটালটা আগে ফিল আপ হয়, মানে যেটা আবরণী প্রভাব বলা হয়। এস অরবিটালের আবরণী প্রভাবটা অনেকখানি কম, ওই জন্য এসটা আগে ফিল আপ হয়, তারপর ডিটা, এরকম কোনো ব্যাপার। না না, এইটা তো এন স্যার প্লাস, এন প্লাস এর ভ্যালুটা 4 আর 3। হ্যাঁ এক্স্যাক্টলি, এর এন কি 4, আর এর হচ্ছে 0, তাহলে এন প্লাস এল 4, আর এটা 3, আর এটা 2।
তাহলে কি হয়? 5। হ্যাঁ, রাইট রাইট রাইট। সিম্পল ছিল, এক্স্যাক্টলি এইটাই। সমস্ত যে এলিমেন্টগুলো আছে এগুলো তুমি যদি দেখো, ধর এটা বারবার চলে আসছে, সমস্ত যে এই এই যে এলিমেন্টগুলো আছে যেগুলো হচ্ছে তোমার লাইটার এলিমেন্ট, সবগুলো হচ্ছে সেম সেম উপায় ফিল আপ করে। তাহলে এইরকম একটা কোশ্চেন দিল, যে ধরো এরকম দিল, যে তারপর বললো যে এটা এটা কেন হয়, তাহলে কি হবে? ইন্টারেস্ট। তো এই হচ্ছে তোমাদের, এখানে কিছু এক্সেপশনস আমি দিয়েছি, যেমন ল্যান্থানাইটস, মনে রাখবে যে ল্যান্থানাইটস এর ক্ষেত্রে, মানে যেমন ধরো এই এলি বা বা যে কোনো ল্যান্থানাইটস এলিমেন্টের ক্ষেত্রে এই n+n রুলটা কিন্তু তোমার ভ্যালিড হয় না। ঠিক আছে? তো এইগুলো ওই হায়ার এলিমেন্টের ক্ষেত্রে তোমার ভ্যালিড হয় না, মানে যেগুলো Z greater than 90 সেগুলো তো হবে না বটেই, এইগুলোর ক্ষেত্রে ভ্যালিড হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে n+l রুল। তাহলে তোমরা কি কি পড়লে প্রথম থেকে? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাসটা। তাহলে কি কি পড়লে অ্যাটমিক স্ট্রাকচারে? তাই তোমরা কি কি প্রথমে পড়লে সেটা হচ্ছে, স্যার এক্সেপশনটা একটু বলে দিন। এক্সেপশনটা হচ্ছে যে কোনো ল্যান্থানাইটসের ক্ষেত্রে। হ্যাঁ, এবার এখানে এক্সেপশন যদি তোমরা দেখতে পাও তাহলেই বুঝতে পারো। আচ্ছা, যেমন ধরে নাও, আমি বলতে চাইছি যদি তুমি এইটা যদি দেখো এখানটা, এই 4 আর এফটা কি 3, কত হয়? 4 আর 3-এ 7, তাই তো? 4 আর 3-এ 7, আর 5 আর 2-এ 7, তাই তো? ডি হচ্ছে 2, 5 হচ্ছে 2, 5 আর 2-এ 7। তাহলে এইটার ক্ষেত্রে 4Fটা আগে আসছে, 5টা শেষে যাচ্ছে। আমরা n+l এর রুলের ক্ষেত্রে কি দেখছিলাম, যে যার এনটা বেশি হবে তার এনার্জি হায়ার হবে। তাহলে এইখানটায় ও কিন্তু ঠিকঠাক কাজ করছে, রাইট? এখানটা ঠিকঠাক কাজ করছে। কিন্তু তুমি আবার এইটার ক্ষেত্রে দেখো, মানে এর হলো 7, আমি যদি দেখাই, আচ্ছা আমি এখানে লিখছি অ্যাকচুয়ালি। তাহলে এর হলো 4+3 7, এর হলো 5+2 7, এর হলো 6+0 6, তাই তো? তাহলে আমার কথা অনুসারে n+l রুল যদি ভ্যালিড হতো, তাহলে এ তো সব থেকে আগে এখানে যাওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এর ক্ষেত্রে এটা বাইরে চলে আসে। এই কিছু কিছু এক্সেপশনস আছে, বাকি তোমার এখানে ওই যেটা ব্রততী মাত্র বললো, তো এই ব্যাপারটাই ইয়ে করে। সেটা হচ্ছে গিয়ে ওই স্ক্রিনিং এফেক্টের একটা ব্যাপার থাকে, মানে 4Fটা যখন ফিল আপ হয়, তো তখন মানে ওগুলো হায়ার এলিমেন্টের ক্ষেত্রে, এই পার্টিকুলারলি এই কেসটা হয়তো হয় না। তো হায়ার এলিমেন্ট 4Fটা যখন ফিল হয়, যে 4F অরবিটালগুলো খুব ডিফিউজ হয়, মানে আবরণী ক্ষমতাটা খুব কম হয়। 4F এর খুবই কম, সব থেকে বেশি আবরণী ক্ষমতা কার? এস এর বেশি, তারপরে কার? পি, তারপরে কার? ডি, তারপরে হচ্ছে এফ। এফ এর সব থেকে কম। তো এরা আবরণী কম কম করতে পারে বলে ওই যখনই ফিল আপ হয় তখন অ্যাকচুয়ালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেকটা বেশি থাকে। তো ওই জন্য O6s সঙ্গে ওদের যে ইন্টারাকশনটা হয় অনেকটা হাই হয়, এই জন্য ওটা উপরের অরবিটালে চলে যায়। এইটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস। তাহলে আজকে আমরা কি কি দেখলাম পুরোটাই মোটামুটি হচ্ছে, আমি একটু ফাস্ট পড়াচ্ছি, আগে আমি অনেক ধীরে পড়িয়েছিলাম, কারণ আমাদের হাতে এখন সময় নেই, বুঝতেই পারছো তোমরা সবাই। এগুলো তোমাদেরকে মেনলি ঘরে পড়তে হবে, আমি অনেক ডেরিভেশন স্কিপ করে গেছি যেগুলো তোমরা নিজেরা ঘরের মধ্যে পড়তে পারো। তাহলে আমরা কি কি দেখলাম আমি যদি দেখাই, এটা হচ্ছে সমারফিল্ডের, প্রথমে হচ্ছে থমসন মডেল, রাইট? প্রথমে ধরে নাও পড়লাম আমরা থমসন থমসন মডেল। তারপর আমরা কি দেখলাম? রাদারফোর্ড। এটা যদিও যদিও দরকার নেই, তোমরা ইয়েও করতে পারো এটা, বাট আমি জাস্ট পড়িয়েছি। তারপর আমরা কি দেখলাম? বোর, রাইট? তারপর আমাদের কি কি আসছে? তারপর এই বোরের যে থিওরিগুলো সেগুলো এলো। তো তারপরে আমাদের এলো পাউলি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তারপর হলো তোমার এই n+l রুলটা, রাইট? মানে যদি মোটামুটি ভাবে বলি, তো এই হচ্ছে তোমাদের। হ্যাঁ, আর মাঝখানে একটা জিনিস বাদ গেল, সেটা হচ্ছে সমারফিল্ড, সমারফিল্ড ধরো বা সামারফিল্ড অনেকে। হুন্ডের সূত্র স্যার। হ্যাঁ, হুন্ডের সূত্র, হুন্ডস ল। হুনসের হুনসের লটা তোমাদের অন্য একটা চ্যাপ্টারের সঙ্গে আছে, ওটা আমি ওটা অন্য চ্যাপ্টারের সাথে করিয়ে দেবো। ঠিক আছে? ওটা বোধহয় এখানে নেই আমার যতদূর মনে পড়ছে। ঠিক আছে, ওটা একটা অন্য চ্যাপ্টারের সাথে আমি করিয়ে দেবো এটা, হুনসের লটা। হ্যাঁ স্যার, হুমস লটা এই চ্যাপ্টারের সঙ্গেই, মানে ওটা হচ্ছে ওই আপনার স্পিন যাদের +1 হবে সেগুলো আগে ওই অরবিটাল গুলোতে ফিল আপ হবে, আবার যখন ঘুরে এসে যখন -1 হবে তখন অরবিটাল গুলো ফিল আপ হবে, মানে আরে তুমি ঘুরে ঘুরে। আমি একবার সিলেবাসটা দেখে নেবো, এর পরের দিন যদি না হয় তাহলে পরের দিন ওটা যা ছোট করে দেখিয়ে দিই, তারপর আমি পরের চ্যাপ্টারটা শুরু করে দেবো। ঠিক আছে? মেবি হয়তো আমি অন্য চ্যাপ্টারের সাথে কভার করেছিলাম, তো সেই কারণে হয়তো আমি খেয়াল করতে পারছি না। তো এইটা মোটামুটি, এইটা তোমরা নিজেরাও চ্যাপ্টারটা দেখো, তোমরা নিজেরাও তোমাদের সিলেবাসটা দেখো, যেগুলো যেগুলো মিস হয়েছে
আমাকে নেক্সট ক্লাসের আগে একটু বলে দিও, তাহলে আমি ছোট ছোট করে নোট করে বাকিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে এটা। এবার আমি কয়েকটা এমসিকিউ এ যাই, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারাক্টিভ হবে, আমি এক্সপেক্ট করবো তোমরা উত্তরটা দাও। বলো তো এই প্রথম কোশ্চেনটার উত্তর কি হবে, যে থমসনের পাম্প তোমরা পড়তে পারছো সবাই, তাই তো? কোনটা উত্তর হবে? सी सर। অপশন ডি। এটা আচ্ছা, কেউ বলছে যে ধনাত্মক চার্জ গোলকটিকে পূর্ণ রাখে এবং তারপর তো গুরুত্বপূর্ণ করে কেন্দ্রে থাকে ধনাত্মক বাইরে থাকে। আচ্ছা ঠিক। এটা হবে। ঋণাত্মক চার্জ গোলকটিকে পূর্ণ রাখে এবং ধনাত্মক চার্জ বাইরে থাকে। এইটা একের ডি। না, ডিটা কেন হবে? ধনাত্মক চার্জটা বাইরে কি করে থাকছে? স্যার ठीक है अगर। ইলেকট্রনগুলো এমবেডেড থাকে এবং ধনাত্মক চার্জ তো গোলকটিকে পূর্ণ রাখে, রাইট? স্যার অপশন কি এ হবে? না না, অপশন বি। এইটা তো হবে বি। কি করে হতে স্যার পারে? বীজ আর শ্বাসের কথা বললেন পাম্পনিক মডেল অনুযায়ী, তো না দুটাই তো ভিতরেই থাকে। না না, কি করে হবে ধনাত্মক? স্যার অপশন এ হবে। না না না, এটাও হবে না। তার কারণটা কেন্দ্র, এখানে প্রথমেই বলে দিয়েছে ধনাত্মক চার্জ কেন্দ্রে ঘনীভূত থাকে, ইলেকট্রনগুলি এর চারপাশে ঘোরে। তার মানে কি, এই রকম একটা জায়গায় ধনাত্মক চার্জ থাকে, ইলেকট্রনগুলো চারপাশে ঘোরে। অপশন ডি হবে। এইটা এইটা কার ক্ষেত্রে বলেছিলাম? এটা আমরা বললাম রাদারফোর্ড। রাদারফোর্ড। হবে না। বি কি, ধনাত্মক ঋণাত্মক চার্জ উভয়ই কেন্দ্রে একসাথে ঘনীভূত। স্যার একসাথে সি, থাকে কেন্দ্র। সি হবে কি? স্যার ভাষা এক্স্যাক্টলি। বি হবে। অনুযায়ী তো সি কি মনে হবে? হচ্ছে। সিটা সিটা হবে। ধনাত্মক ঋণাত্মক উভয়ই চার্জই থাকে, দ্যাটস ওকে, কিন্তু কেন্দ্রে লিখেছে, মানে নিউক্লিয়াসে থাকে বলছে, তাহলে নয়। তাহলে বিটা নয়। সি হচ্ছে ধনাত্মক চার্জ গোলকটিকে পূর্ণ রাখে এবং ইলেকট্রনগুলি এর মধ্যে এমবেডেড থাকে। এমবেডেড থাকে। হুম, তাহলে এটা সি। ঠিক আছে। ঋণাত্মক চার্জ গোলকটিকে পূর্ণ রাখে এবং ধনাত্মক চার্জ বাইরে থাকে, মানে বাইরে মানে কি বলছে এটা বোঝা যাচ্ছে না, যাই হোক ওটা, তাহলে এটা তোমার ভুল। তাহলে সি হচ্ছে উত্তরটা। ওকে। উৎস অনুযায়ী থমসনের মডেলকে কোন ঘটনাটি ব্যাখ্যা করতে পারে না, বলো, বা পারেনি? স্যার অপশন এ হবে। অপশন এ। স্যার অপশন ডি, স্পেকট্রাল চার্জের লাইন। সুষম আচ্ছা, বন্টন। এখানে অনেকে চ্যাটও করছে, হ্যাঁ। স্পেকট্রাল লাইন মানে যেটা আপনার পারমাণবিক বর্ণালী। স্যার এটা অপশন ডি হবে। অপশন ডি হবে স্যার। স্যার পারমাণবিক চার্জ সুষমভাবে ইউনিফর্মলি বন্টন করা নেই তো, তারপর তো আসলো হচ্ছে রাদারফোর্ড। উৎস অনুযায়ী থমসনের মডেল কোন ঘটনাটিকে ব্যাখ্যা করতে পারে না? এইটা কারেক্ট আনসার এ। পারমাণবিক বর্ণালীকে বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে না। ধনাত্মকের উপস্থিতি ঋণাত্মকের উপস্থিতি নয়, এটা তো অন্য ব্যাপার। চার্জের সুষম বন্টন, সেটাও তো নয়। তাহলে অ্যাকচুয়ালি তোমার আহ, আহ, এ, এটা হচ্ছে উত্তর। চার্জের সুষম বন্টন মানেটা কি? তোমার ধনাত্মক আর ঋণাত্মক চার্জ তোমার ওই পাম্প পুডিং মডেলে যেটা বলে সেটা, তো সেটা তো আলাদা। মানে এটা এটা উৎস অনুযায়ী তুমি কোনটাকে ব্যাখ্যা করতে, উৎস অনুযায়ী থমসনের মডেল কোন ঘটনা, এটাই তো, এইটাই তো থমসনের মডেল। মানে চার্জের সুষম বন্টন এটা তো হবেই না। এইটাই তো থমসনের মডেল, এটাই তো অবশ্যই নয়। ধনাত্মক চার্জের উপস্থিতি, ঋণাত্মক চার্জের উপস্থিতি, হ্যাঁ এবার একটা কনফিউশন আছে, দুটো চার্জের কথা ওখানে বলা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এইটাকে ব্যাখ্যা করতে পারেনি। এটা তো বলা হয়েছে এই দুটো, এইগুলো সবগুলোই তো আছে, রাইট? ধনাত্মক চার্জও আছে, ঋণাত্মক চার্জও আছে এবং চার্জের সুষম বন্টন আছে। ব্যাখ্যা করতে পারে না শুধু এটা, রাইট? স্যার চার্জের সুষম বন্টন বলতে পরমাণু স্তরিত ওইটা বলছে। চার্জের সুষম বন্টন মানে তুমি পজিটিভ আর নেগেটিভ চার্জ দুটো একসাথে আছে, এটাই তো থমসনের মডেল। না, আমরা কি বললাম যে একটা তরমুজ, তরমুজের ভিতরে বীজগুলো ধরে নাও তোমার পজিটিভ চার্জ, আর এটা তোমার সুষম বন্টনই তো অ্যাকচুয়ালি বলেছে। মানে অ্যাকচুয়ালি তো ওইভাবেই তো বলেছে যে ওটা ওর মধ্যে পজিটিভ আর নেগেটিভ সমান আছে এটা কি বলা হচ্ছে? কি, কোনটা? বলছি পজিটিভ আর নেগেটিভ কি সমান থাকছে এটা বলা হচ্ছে? না না, বন্টন মানে ওই সুষম বন্টন মানে ওই তোমার নাম্বার অফ পজিটিভ আর নাম্বার অফ নেগেটিভ সমান থাকছে।
হ্যাঁ, সেটাও তো বলা হচ্ছে একদিক দিয়ে, আলটিমেটলি তো তাই হবে না, একটা ধরো অ্যাটম, সেটা তো তোমার চার্জ জিরো হয়, সুষম right? বন্টন বলতে স্যার সব জায়গায় জুড়ে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাইছিলাম, যে সুষম বন্টন মানে ওইটা। এবার তুমি যেহেতু ওই কোশ্চেনটা করলে, সেই জন্য আমি বললাম যে হ্যাঁ, সেটাও একটা মানে, যে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটনটা তোমার সে মানে, এখানে তো যদি ইলেকট্রন প্রোটনের কনসেপ্ট আসেনি থমসনে, শুধু ধনাত্মক আর ঋণাত্মক চার্জ বলেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওরা তো, ও বলতে চাইছে যে এরকম একটা তরমুজের মতো জিনিস, তার মধ্যে এই পুরো ধরে নাও গুলো আছে, আর ধরে নাও এই এই কালো 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 রঙের এগুলো হচ্ছে তোমার পজিটিভ চার্জ, আর বাকিগুলো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। তো এটা তো সুষম বন্টন বটেই, তাই না? হুম। এবার 3 নম্বরটা আছে, যে উৎসগুলি তো তিনের ডি। হ্যাঁ, 3-এর ডি। বর্ণিত রাদারফোর্ডের বিক্ষিপ্তকরণ পরীক্ষা প্রমাণ করে যে পরমাণুগুলি এটি নয়, নতুন চার্জ দ্বারা সুষম বন্ধন কণা বিক্ষিপ্ত কার্যক্রম স্থিতিশীল কাঠামো। হ্যাঁ, 3-এরটা হচ্ছে ডি। আর 4-এর বি। রাদারফোর্ড হ্যাঁ, বর্ণালী 4-এর বি। ধনাত্মক চার্জ কোথায় ঘনীভূত থাকে? হ্যাঁ, একদম ঠিক, 4-এরটা হচ্ছে বি। 5-এর সি। 4-এর বি। 5-এরটা হচ্ছে উচ্চগুলি রাদারফোর্ড বর্ণালী কোন সিস্টেমের সাথে তুলনা করা হয়? সি, একদম ঠিক, রাইট। 6-এরটা সি। স্পেকট্রাল, হ্যাঁ। সি। সি, সি পরমাণুর অস্থিরতা। তারপরে 7-এর বি। অর্থাৎ হচ্ছে রাদারফোর্ড মডেলের ধারাবাহিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও এটি ব্যাখ্যা করতে পারেনি শোষণ বর্ণালী, রেখা বর্ণালী, রেখা বর্ণালী। রেখা বর্ণালী। লাইন স্পেক্ট্রা তাকে করতে পারেনি, রাইট? রাইট, ঠিক। এবার বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি ডি হবে। এ। বি 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 8-এর বি। স্টেশনারি অরবিট। একদম যে কোনো বৃত্তের মতো। বি। রাইট। তো বোরের মডেল অনুযায়ী সি। অনুমোদিত সি একটা সি। 9-এর সি। এক্স্যাক্টলি। এটা নয় কেন? এইচ NH বাই বাই টু টু পাই এর পাই। সরল গুণিতক। এইচ তাহলে বাই টু পাই এর সরল গুণিতক। একদম একদম ঠিক। 10-এরটার কি উত্তর? সি শক্তি সি বিকিরণ সি সি সি। শক্তি বিকিরণ করে না। করে না। বোরের মডেল সি সি শক্তি বিকিরণ করে করে, করে কি করে? না, করে না, করে না। হ্যাঁ, ঠিক, ঠিকই তো, ঠিকই তো হবে, সি এটাই তো না, কারণ ও লিখেছে যে করে না। তো সি হবে। 11 সি 11 হচ্ছে বোরের মডেলে ইলেকট্রন সি। 11 সি। সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। থেকে সেন্ট্রিফিউগাল। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে, হ্যাঁ, কেন্দ্রাতিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। একদম। এটা তো হতেই পারে না, কারণ এটা তো মহাকর্ষ বল, তো এখানে কাজ করবে না। নিউক্লিয় আর বল, নিউক্লিয় বল প্রোটন আর নিউট্রনের মধ্যে। একদম। চৌম্বকীয় বল তো আলাদা জিনিস, এটার এখানে কাজ করবে না, প্লাস আর মাইনাসের মধ্যে কাজ করবে, রাইট? তো এটা পারফেক্ট, ঠিক আছে। 12টা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে। তো স্যার লোয়ার থেকে হায়ার যদি হয় তাহলে হচ্ছে শোষণ শক্তি করবে, শোষণ হায়ার থেকে করবে, লোয়ারে হলে শক্তি বিকিরণ করবে। বিকিরণ করবে। মানে স্যার অপশন সিটা হবে। না, ওই তো সি হবে। বোরের হয় মধ্যে হয় একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গমন অথবা শোষণ করবে। লাভ দেয়, তখন সর্বদা শক্তি বিকিরণ করে সর্বদা, এটা সি হবে। কারণ তো দুটো হতে পারে না, মানে আইদার হুম। নেবে, যদি ওপরে যায় তাহলে নেবে, আর যদি নিচে আসে তাহলে ছাড়বে, রাইট? 13-র বি। হুম। হ্যাঁ, ই সমান ই এইচ ইজ নিউ। ইকুয়াল টু এইচ নিউ। চতুরে। স্থিতিশক্তি গতিশক্তির যোগফল। কক্ষপথ, শক্তি, গতিশক্তি, নিউক্লিয় শক্তি, স্থিতিশক্তি, 15-র বি। না, 14টা কি বলো? 14-র হচ্ছে এ। এ হবে কাইনেটিক এনার্জি এবং স্থিতিশক্তি পোটেনশিয়াল গতিশক্তি। এনার্জির হচ্ছে সমষ্টি। একদম একদম। আর 15-র বি। ওই যে টোটাল আমরা ফাইনাল ইকুয়েশনটা পেয়েছি, সেখানে কিন্তু আমরা পি আর কেই এই দুটো যোগ করেছি। কেই মানে হচ্ছে তোমার গতিশক্তি, কাইনেটিক এনার্জি, আর পি মানে হচ্ছে তোমার স্থিতিশক্তি, এই দুটো যোগ করেই আমরা টোটাল এনার্জিটা পাচ্ছি, ঠিক আছে। 15-র বি। হুম। 15টা হচ্ছে
বোর্ডের কি বলছে, ষোলোর সি। ই এর সাথে কিভাবে সম্পর্কিত। হুম। এটা অ্যাকচুয়ালি একটু গোলমাল হচ্ছে, ঠিক আছে। ষোলোটা ডি যেগুলো হবে। স্যার আপনি ডেরিভেশন করালেন না, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি, তো ওই যে তিনটা মানে শক্তি, সেগুলা ভাগ করলেই এই রিলেশনশিপ গুলো আসবে। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু এটা এটা প্রপোর্শনাল দেওয়া উচিত, রাইট। মোর ইয়ে হবে। ঠিক আছে। তো স্যার সমান সমান নিতে হবে, কারণ ও না না, প্রপোর্শনাল হ্যাঁ না হ্যাঁ, হলে স্যার, সমান সমান হবে এটা। হ্যাঁ, এটা সমানই হবে, ঠিক 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 হুম। ঠিক। হ্যাঁ। ঠিক আছে। 16D। হুম। ষোলোটা ডি 16D হবে। ডি পোটেনশিয়াল। হবে। হুম। পোটেনশিয়াল ষোলোর এনার্জি সি নেগেটিভ সি হবে। সি সি। ষোলোর সি। পোটেনশিয়াল কি করে হবে, বোর্ডের স্যার কক্ষপথ। ক্যালকুলেশন করে এখানে পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি দ্বিগুণ আসবে। হ্যাঁ নেগেটিভ আসবে পোটেনশিয়াল না, এনার্জি। নেগেটিভ নেগেটিভে আছে। আসবে না, পজিটিভে আসবে। হ্যাঁ স্যার, সেম সেম চিহ্ন আসবে। কারণ দেখি। আমরা টোটাল এনার্জি স্যার নেগেটিভ দুটাই জানি, তো সেই দুটাই অনুযায়ী নেগেটিভ পোটেনশিয়াল আসবে, এনার্জিও তার নেগেটিভ জন্য হবে। পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদমই। এটা একবার আমরা দেখি ইকুয়েশনসটা আমি এখানে করেছি, আমি ডেরিভেশনটার মধ্যে গেলাম না, বাট এই ডেরিভেশনটা পুরোটা আছে এখানে আমরা করেছিলাম, যেটা এটা হচ্ছে, কোথায় গেল, জাস্ট হ্যাঁ, not here. এই যে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি আসছে, নেগেটিভ আসছে, আর কাইনেটিক এনার্জিটা অ্যাকচুয়ালি প্লাস আসছে। যে টোটাল এনার্জি যেটা তোমার আসছে এইটা, এবার যদি তুমি ভাগ করো টোটাল যেটা, সেটা তোমার, মাইনাস মাইনাস কেটে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে। তো আমি এই কোশ্চেন আনসারগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মোটামুটি তো বুঝতে পারলে, পুরো 50টা আছে, তোমরা সবাই নিজেরা করবে। অবশ্যই এর পরের স্টেপে আমি আরো কোশ্চেনটাকে একটু কঠিন করব, মানে একটু খুব কঠিন করে তো লাভ নেই, একটু কঠিন করব যেরকম সিলেবাস আছে সেই অনুসারে। এরপরের স্টেপ যেটা হবে এই চ্যাপ্টারে। আর আনসারগুলো দেওয়া আছে, যদি আনসারগুলো পছন্দ হয় ঠিক আছে, কোনো কোনো আনসার তোমাদের হয়তো উল্টো লাগতে পারে, সেই অনুসারে আমাকে জানিও, আমি দেখবো আনসারগুলো কি কি আছে, দেওয়া যেও। ক্লাস এইটা দেখো, এখানে যে যে সাবজেক্ট, যে ছোট ছোট হয়তো কোনো একটা একটা মিস যদি হয়ে যায়, যেমন হুমস রুল একজন বললে, তো সেরকম যদি কিছু মিস হয়ে যায় আমাকে একটু আগে জানিয়ে দিও, আমি এটা ছোট নোট করবো। আপাতত এখান থেকে কারোর কোনো কনফিউশন বা কিছু আছে, বা পড়ানো নিয়ে যদি কোনো ওভারঅল কোনো কিছু কনফিউশন থাকে। কনফিউশন নেই তাই তো, যেটুকু বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এইভাবেই চলবো। বাকি আমি টোটাল 50টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও জিনিসগুলো। এই প্রথম লেভেলের কোশ্চেনগুলো একটু সহজ করা হয়েছে, এবং তোমরা একটু নিজেরা নিজেদের মতন প্র্যাকটিস করে নিও। এরপরে যেগুলো করা হবে সেগুলো একটু ডিফিকাল্ট করা হবে এখানের থেকে, ঠিক আছে। প্রত্যেকটার আনসারও দিয়ে দেওয়া হবে। স্যার এরপর তো এই চ্যাপ্টার ম্যাথস গুলা। এই এই চ্যাপ্টারের যে অঙ্ক, হ্যাঁ এই মানে হুম এই যে এগুলো আছে, এর উপরে যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা দেবো, মানে হুম এরপরে হুম। যে লেভেলের যে কোশ্চেনগুলো হবে। হ্যাঁ, তো সেটা ঠিক। তবে ওই তো বললাম না, যেহেতু আমাদের কোশ্চেনগুলো মেনলি মাল্টিপল চয়েস হবে, এমন কোশ্চেন দেবো না যাতে ম্যাথগুলো সলভ করতে মানে 15 মিনিট লেগে গেল কি 10 মিনিট লেগে গেল, কিন্তু তার তো মানে হয়নি না। জাস্ট মুখে মুখে যাতে করতে পারা যায় সেইটার জন্য। ঠিক আছে, তাহলে এইটা আপাতত। ঠিক আছে স্যার। হ্যাঁ। দিন তাহলে কি হবে স্যার? এটা, বলছি নেক্সট দিন কি হবে তাহলে? হ্যাঁ নেক্সট দিন আমি দেখছি সেকেন্ড চ্যাপ্টারটা, আমি বোধহয় এর পরের চ্যাপ্টারটা কি আছে, পিরিয়ডিক টেবিল আছে বোধহয়, তাই তো। মানে এখান হ্যাঁ, থেকে, পিরিয়ডিক টেবিল, হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে যে 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 জিনিসগুলো হয়তো হয়তো একটা 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 বাদ চলে গেল বা কিছু হলো, এবার আমি যেটা বললাম, একটু আমাকে ফার্স্ট পড়াতেই হবে, বুঝতেই পারছো, কারণ পুরো জিনিসটা কভার করার জন্য। আর যদি সময় বেঁচে যায় তাহলে তো খুবই ভালো, আমরা প্রচুর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবো সেটাতে। স্যার একটা রিকোয়েস্ট করছি, যদি পারেন একটুখানি রাখবেন, যে আমাদের কেমিস্ট্রি সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি আপনার হাতে সময় থাকে বা একটুখানি এফোর্ট দিতে পারেন, তাহলে একটুখানি ফিজিক্সটা একটু ধরলে পরে ভালো হয় আর কি। ঠিক আছে, ওটা আমি অবশ্যই, ওটা আমি মাথায় রাখবো ওটা এখন। অবশ্যই এটা আমি সবাইকেই বলেছি যে যদি শেষ হয়ে যায় তাহলে এটা করবো। ঠিক আছে, আশা করছি আজকে ক্লাসটা সবারই ভালো লাগলো। কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট, আমি এইগুলো সমস্ত কিছু, এই যে যে তিনটে পিডিএফ দেখলে, মানে একটা হচ্ছে ক্লাস 1, আমি এভাবে দেবো ক্লাস 1 মানে আজকে যে পড়ানোটা হলো, তার যে অ্যাটমিক স্ট্রাকচারের কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, আর তার আনসার, রাইট, তিনটে পিডিএফ আমি শেয়ার করবো উইথ দিস ভিডিও। এই ভিডিওটাও শেয়ার করা থাকবে ওই গ্রুপটা, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ওইখানে। তো ওখান থেকে তোমরা সবাই দেখে নিও।
ঠিক আছে স্যার। স্যার নেক্সট ক্লাসটা স্যার কি বার হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক। এটা একটা কথা আমি এবার বলি। আমরা আজকে স্টার্টিং করলাম আজকে রবিবার দিন। তো মোস্টলি আমাদের ক্লাসগুলো হবে সেটা হচ্ছে মঙ্গলবার দিন একটা অবশ্যই, আর একটা আইদার শুক্রবার না হলে শনিবার। ঠিক আছে, মানে এরপর নেক্সট ক্লাস যেতে হবে কাল পরশু দিন। ঠিক আছে, বলছি ক্লাসটা কখন হবে, মানে টাইমটা? এই সময়টা এটাই তো বেস্ট টাইম হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলেই ভালো, ঠিক আছে। এই 8:30 Thank you. যখনই হবে 8:30 থেকে, কারণ আমি আমার নিজেও কাজ করি, আমাকে নিজেকেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি রেকর্ডিংটা স্টপ করলাম। ওকে।